ओम नमः श्री यतिराजाय विवेकानंदसूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। স্বামী বিবেকানন্দের পৈতৃক আবাস ও সাংস্কৃতিক কেন্দ্র থেকে পরিচালিত মধ্যস্তরীয় সংস্কৃত ভাষা শিক্ষার এই পাঠ্যক্রমে সকলকে স্বাগত। শুভ সন্ধ্যা। আপনাদের একটা হোমওয়ার্ক দেওয়া হয়েছিল, আপনারা সকলেই সেটা করে পাঠিয়েছেন। সেই হোমওয়ার্কগুলো আমরা পড়াশোনা করে নিই, তারপর আমরা আজকে নতুন পড়া দেখব। প্রথম বাক্য ছিল দৈত্যাঃ শাণ্ডিল্যম বিস্মরন্তি। দৈত্যাঃ শাণ্ডিল্যম বিস্মরন্তি। অর্পিতা ম্যাডাম কি করেছেন বলুন, তিনটে বাক্যই বলবেন। অর্পিতা ম্যাডাম শুনতে পাচ্ছেন? আচ্ছা, আকাশ বাবু শুনতে পাচ্ছেন আমার কথা? হ্যাঁ স্যার। আচ্ছা, বলুন প্রথমটা কি করেছেন? দৈত্যাঃ শাণ্ডিল্যম বিস্মরন্তি, এই বাক্যটা কি করেছেন বলুন। তবতু প্রত্যয় যোগ করে দৈত্যাঃ শাণ্ডিল্যম স্মিতবন্তঃ। স্মৃতবন্তঃ। আচ্ছা, তারপর? আর ত প্রত্যয় যোগ করে দৈত্যেন শাণ্ডিল্যঃ স্মৃতঃ। দৈত্যেন শাণ্ডিল্য, কিন্তু আপনি তো লিখেছেন অন্য জিনিস। হ্যাঁ স্যার, ওটা ভুল হয়েছে স্যার ওটা। আচ্ছা আচ্ছা, দৈত্যেন শাণ্ডিল্যঃ স্মৃতঃ। আচ্ছা আচ্ছা, আর কৃত্য? স্যার, কৃত্যটা স্যার বুঝতে পারছি, কৃত্যটা করা হয়নি স্যার। মানে করতে ভুলে গেছেন নাকি অসুবিধা হচ্ছে বলে করেননি? মানে বুঝতে পারছেন না বলে করেননি নাকি স্যার ওটা ভুলে গেছিলাম স্যার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। কৃত্য আর ত প্রত্যয় একই রকমই ব্যাপার, মানে ত যদি বলেন তাহলে কৃত্য না পারার কোনো ব্যাপার নেই, ঠিক আছে? এবার এখানে দুটো বিষয়, সেটা হচ্ছে স্মৃতবন্তঃ করেছেন, কিন্তু আমার বাক্য কি ছিল? দৈত্যাঃ শাণ্ডিল্যম বিস্মরন্তি ছিল।
এই ভিটা কোথায় গেল? বিটা বিস্মরন্তি থেকে কি হবে? বিস্মৃতবন্তঃ হবে, তাই না? আচ্ছা, বাট আমি ওখানে স্মৃত স্মৃতবোধ লিখেছি, স্মৃতবোধ লিখেছি, আমি তো উপসর্গটা লিখিনি আমি ইচ্ছে করি, ঠিক আছে? আচ্ছা এখানে বিস্মৃতবন্তঃ, ঠিক আছে? স্মরন্তি থেকে স্মৃতবোধ, তার আগে বি একটা উপসর্গ রয়েছে, তাহলে বিস্মৃতবন্তঃ, ঠিক আছে? এটা আচ্ছা অর্পিতা আচ্ছা ম্যাডামেরও দেখলাম ভুল হয়েছে, এটা আপনিও বি গুলো ছেড়ে দিয়েছেন, যেহেতু স্মৃতবাদ লিখেছেন, এখানে বিটা রাখবেন। তাহলে দৈত্যাহ শাণ্ডিল্যম বিস্মৃতবন্তঃ, ঠিক আছে? তারপরে আচ্ছা যখন ত প্রত্যয় করছেন তখন দৈত্যেন শাণ্ডিল্যঃ বিস্মৃতঃ, এটা হবে না। দৈত্যাহ এটা কোন বচন? আচ্ছা। বহু বচন, বহু বচন, দ্বৈত শব্দের বহু বচন। তাহলে তৃতীয়ার বহু বচন করতে হবে যখন আপনি ত প্রত্যয় করছেন, এক বচন আচ্ছা করলে আচ্ছা তো হবে না, তাই না? আচ্ছা, তো বিস্মৃত তাহলে কি হবে তৌ, বলুন? বিস্মৃত না না, ওটা না, তৌ। ওটা না। বিস্মৃত ওখানে চেঞ্জ হচ্ছে না, দেখুন দৈত্যাহ শাণ্ডিল্যম বিস্মৃতবন্তঃ, এটা হচ্ছে তবতু প্রত্যয়ের বাক্য। হ্যাঁ স্যার। যখন আপনি ত প্রত্যয় করছেন তখন দৈত্যাহ এটা কি হবে? দৈত্যৈহি হয়ে যাবে। আচ্ছা বোঝা যাচ্ছে কি বলছি? মানে আমি একটা বাক্য বলছি, আপনি এমনি যদি বালকঃ অন্নম খাদতি, বালকঃ অন্নম খাদতি, এবার আমি বললাম বালকাহ অন্নম খাদন্তি, বালকাহ অন্নম খাদন্তি। আমি যদি এই বাক্যের আপনাকে বাচ্য পরিবর্তন করতে বলি বালকাহ অন্নম খাদন্তি, তাহলে আপনি কি করবেন? আহ, বালকেন অন্নঃ। এইখানে ভুল করছেন আপনি। আমি বললাম বাক্য ছিল বালকাহা, কোন বচনে ছিল? স্যার বহু বচন আছে। বালকা। তাহলে আপনি যখন ওখানে তৃতীয়া করছেন, তাহলে আপনাকে তৃতীয়ারও তো বহু বচন দিতে হবে, আপনি তৃতীয়ার এক বচন দিচ্ছেন। আচ্ছা আচ্ছা কর্তৃবাচ্যে বাক্যতে যদি প্রথমার এক বচন থাকে, সেটা কর্মবাচ্যে করলে কর্তায় তৃতীয়ার বহু বচন করতে, বচন তো চেঞ্জ হবে না, বচন তো বহু বচন থাকলে বহু বচন থাকবে, এক বচন থাকলে এক বচন হবে, দ্বিবচন থাকলে দ্বিবচন হবে, সেখানে কোনো পরিবর্তন হবে না। বোঝা গেছে? হ্যাঁ স্যার, এই তাহলে জন্য বালকৈহি। বালকৈহি, তাই তো? তাহলে এখানে হ্যাঁ স্যার। সেরকম দৈত্যাহ শাণ্ডিল্যম বিস্মৃতবন্তঃ, এখানে যখন হুম। আপনি ত প্রত্যয় করছেন তখন কি করতে হবে? দৈত্যৈহি দৈত্যৈহি, চাণ্ডিল্যঃ বিস্মৃতঃ। একদম এটাই ঠিক, বোঝা গেছে? হ্যাঁ স্যার। দৈত্যৈহি শাণ্ডিল্যঃ বিস্মৃতঃ। এবারে এখানে আপনি আহ, কৃত্য প্রত্যয় করার চেষ্টা করুন, এক্ষুনি চেষ্টা করুন। স্যার, কৃত্যবর্তয়ে রূপটা হবে স্মরণীয় হতে পারে, স্মরণীয় হতে পারে, স্মর্তব্য হতে পারে রূপটা। অনিয়র প্রত্যয় করলে স্মরণীয় হবে। আমরা দেখেছিলাম কৃত্য প্রত্যয় দুটো বেশিরভাগ প্রয়োগ হয়, তব্য হয় আর অনিয়র হয়, তাই না? তাই তব্য করলে হবে স্মর্তব্য, আর অনিয়র করলে হবে স্মরণীয়। এবার আপনি সেরকম চেঞ্জ করুন, কি হবে? কৃত্যপ্রত্যয় স্যার কর্মকে ফলো করে স্যার। তো হ্যাঁ, কর্মবাচ্যের মতোই হবে, বলুন। দৈত্যৈহি দৈত্যৈহি শাণ্ডিল্যঃ শাণ্ডিল্যঃ, স্মৃত বিস্মৃত না না, বললাম স্মরণীয়, বললাম না স্মরণীয়, স্মরণীয় স্যার। স্মরণীয়। দৈত্যৈঃ শাণ্ডিল্যঃ স্মরণীয়। স্মরণ তাহলে তিনটে বাক্য কি হচ্ছে? দৈত্যাহ শাণ্ডিল্যম শাণ্ডিল্য বিস্মৃতবন্তঃ, বিস্মৃতবন্ত। হ্যাঁ স্যার। দৈত্যৈঃ শাণ্ডিল্যঃ বিস্মৃতঃ, বিস্মৃত আর দৈত্যৈঃ শাণ্ডিল্যঃ বিস্মরণীয়ঃ, বিস্মরণীয়ঃ। ঠিক আছে? এখানেও বি আচ্ছা। হবে, হুম। ঠিক আছে? বিস্মরণীয়। যাদের যেখানে ভুল আছে তারা সেখানে সেখানে ঠিক করে নিন, ঠিক আছে? যার যেখানে যেখানে ভুল আছে সেখানে সেখানে ঠিক করে নিন।
অর্পিতা ম্যাডাম শুনতে পাচ্ছেন? হ্যাঁ স্যার, এখন শুনতে পাচ্ছি। আচ্ছা, আপনার যেখানে যেখানে ভুল আছে ঠিক করে নিয়েছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, পরেরটা আপনি বলুন। গৌরী কমলানি পশ্যতি। আচ্ছা, এটা তবুতু প্রত্যয় করলে হবে গৌরী কমলানি দৃষ্টবতী। হুম, আচ্ছা, এটাই হচ্ছে যে ত প্রত্যয় করলে হবে গৌরিয়া কমলানি দৃষ্টানি। হুম, আর যদি বৃত্ত প্রত্যয় করি তাহলে হবে গৌরিয়া কমলানি দর্শনীয়ানি বা দ্রষ্টব্যানি। ঠিক, খুব ভালো, প্রত্যেকটা ঠিক আছে, প্রত্যেকটা ঠিক আছে। গৌরী কমলানি দৃষ্টবতী, গৌরিয়া কমলানি দৃষ্টানি, গৌরিয়া কমলানি দর্শনীয়ানি অথবা দ্রষ্টব্যানি। যাদের যেখানে ভুল আছে তারা সেখানে সেখানে ঠিক করে নিন। আকাশবাবু ঠিক করে নিন, আপনার ত প্রত্যয়ে ভুল আছে। তবদ স্যার প্রত্যয়ে দৃষ্টবতী বানানটা ভুল আছে। দৃষ্টবতী দীর্ঘইকার হবে শেষে। আর ঠিক স্যার আছে? যদি তপত্যটা বুঝলাম না, ওটা কমলানিটা কি করে হলো? হ্যাঁ, এখানে দেখুন কমলানি, হ্যাঁ। এটা এটা হচ্ছে ফল শব্দের মতো, ফলম ফলে ফলানি, তাই না? আচ্ছা। হুম। ফলানি এটা প্রথমার বহুবচনেও ফলানি হয় আর দ্বিতীয়ার বহুবচনেও ফলানি হয়, তাই তো? এবারে হুম। গৌরী কমলানি দৃষ্টবতী, এখানে কমলানি এখানে দ্বিতীয়ার বহুবচন রয়েছে, যেহেতু এটা কর্তৃবাচ্যের বাক্য, কর্মে কর্মে দ্বিতীয়া হয়, তাহলে গৌরী এখানে কর্তা, কমলানি এখানে কর্ম, কর্তৃবাচ্যের বাক্য, তাহলে গৌরী কমলানি দৃষ্টবতী। যখন এখানে ত করছেন তখন কি হয়ে যাচ্ছে, কর্তায় তৃতীয়া হয়ে যাচ্ছে, তাহলে গৌরী হয়ে গেল গৌরিয়া, নদী নদিয়া, ঠিক আছে? হুম। কমলানি এটা দ্বিতীয়ার একবচন থেকে দ্বিতীয়ার বহুবচন ছিল, হয়ে যায় প্রথমার বহুবচন। দ্বিতীয়ার বহুবচন এবং প্রথমার বহুবচনের রূপটা একই বলে আপনার কাছে পার্থক্যটা মনে হচ্ছে না দেখতে, কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু এখানে কিন্তু প্রথমার বহুবচন রয়েছে দ্বিতীয় বাক্যে, গৌরিয়া কমলানি, তারপরে দৃষ্টানি, তার মতোই হয়ে যাচ্ছে দৃষ্টানি। বুঝতে পেরেছেন? আচ্ছা আচ্ছা। আর স্যার বুঝতে শেষেরটা, পেরেছেন? স্যার শেষেরটাও কমলানি হবে? হ্যাঁ, কি একই, গৌরিয়া কমলানি দর্শনীয়ানি। এখানে কনফিউশন একটা কারণেই হয়, যেহেতু প্রথমার বহু বছর সাধারণত একটা পরিবর্তন দেখা যায়, যেমন আগেরটায় করলাম দৈত্যাহা শাণ্ডিল্যম বিস্মৃতবন্তঃ, দৈত্যেহি শাণ্ডিল্যাহ বিস্মৃতঃ, একটা দ্বিতীয়া থেকে প্রথমার একটা পরিবর্তন দেখা যাচ্ছে, এই জন্য এটা হয়। এখানে যেহেতু দুটোতে রূপ একই, সেই জন্য সাধারণত পরিবর্তনটা দেখা যায় না, এই জন্য একটু কনফিউশন তৈরি হয়, কিন্তু এখানে আসলে পরিবর্তনটা রয়েছে, ঠিক আছে? আচ্ছা আচ্ছা ক্লিবলিঙ্গ আচ্ছা। শব্দের প্রয়োগ থাকলে এই একটু একটা কনফিউশন তৈরি হবে সব সময়, ঠিক, এটা মাথায় রাখতে হবে, ঠিক আছে? হুম। ইয়েস স্যার। আচ্ছা আচ্ছা, নরেন্দ্রনাথ বাবু, আপনি মনে হয় আগের দিন ছিলেন না, আগের দিন ছিলেন আপনি? না স্যার, আমি আগের দিন থাকতে পারিনি। গত বৃহস্পতিবার আপনি ক্লাস নিয়েছিলেন, আমি একটু বাইরে ছিলাম বলে জয়েন করতে পারিনি। আচ্ছা, আপনি কি পরে ক্লাসটা অনলাইনে শুনেছেন? না স্যার, আমি লিঙ্ক পাইনি স্যার। আমি দেখছিলাম ওই কলেজে ক্লাসটা আমি পাইনি, কিন্তু আমি ক্লাসটা কি এখনো আরেকবার আপলোড দেখি। করা হয়? বাকিরা কি দেখেছেন ক্লাসটা কি আপলোড করা হয়েছে, আগের দিনের ক্লাসটা? হ্যাঁ স্যার, আপলোড করা হয়েছে। আমার স্যার তাহলে তাহলে আপনি, একবার দেখতে হবে, আমি দেখা হয়নি। হ্যাঁ আমাদের দেখে চ্যানেলে নেবেন, না হলে। সাবস্ক্রাইব করা, হ্যাঁ হ্যাঁ, চ্যানেল সাবস্ক্রাইব করা, তুমি নোটিফিকেশন কিছু পাইনি তো। ঠিক আছে, আমি এটা দেখবো স্যার। আপনি কি এই যে বিষয়গুলো যেগুলো এখন হচ্ছে সেটা কি আপনি আগে পড়েছেন? আপনি তো একটু বললেন যে অন্য জায়গায় পড়েছিলেন, মানে অফলাইনে পড়েছিলেন, তো এই হ্যাঁ যে স্যার, তবতু, প্রভূত প্রত্যয়টা আমি একটুখানি আমাদের স্যার পড়িয়েছিলেন, প্রভূত প্রত্যয়। এখন উনারা যেগুলো করছেন আপনি কি বুঝতে পারছেন যে কি হচ্ছে না হচ্ছে? আমি শুনছি স্যার, না বুঝতে পারছি না। আচ্ছা, তাহলে আপনি কিন্তু অবশ্যই আজকের ক্লাসটা হয়ে গেলে অবশ্যই গিয়ে কিন্তু ওই ক্লাসটা শুনে নেবেন, ঠিক আছে? হ্যাঁ স্যার। শুনে যদি পারেন আজকের ক্লাসটা শুনুন, ঠিক আছে, কিন্তু যদি চেষ্টা করবেন আজকের ক্লাসটা মানে নিজে নিজে চেষ্টা করবেন যে হোমওয়ার্কটা করার, হোমওয়ার্কটা আমি গ্রুপে দিয়ে রেখেছি অলরেডি, ঠিক আছে? আচ্ছা। আপনি হ্যাঁ চেষ্টা করবেন হোমওয়ার্কটা নিজে, ওটা ক্লাসটা শুনে হোমওয়ার্কটা করার,
করে আমাকে পাঠাবে, আমি ওটা আলাদাভাবে আপনাকে বলে দেবো যদি কোথাও ভুল থাকে ঠিকঠাক। ঠিক আছে? আচ্ছা স্যার। হুম। অবশ্যই কিন্তু করবেন, মানে পরের দিনের ক্লাসের আগে এই কাজটা করে নেবেন, আচ্ছা নাহলে স্যার। সিলেবাস এগিয়ে যাবে, আপনি ধরতে পারবেন না। ঠিক আছে? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা আকাশ বাবু, আপনি পরেরটা বলুন। স্যার পিতা পিতামহী কথম কথিতবতী। হুম। তবতু প্রত্যয়, আর ত প্রত্যয় স্যার পিতা মর্হিয়া কথা পিতা। হুম। কথা কথিতঃ। না, একটু ভুল হয়ে গেল, একটু ভেবে বলুন। পিতা মাইহ্যা কথা, তারপর কথিতঃ হবে, একটু যে কথিত ভুল হয়ে গেল। কথিত, হ্যাঁ স্যার, কথিত আহ, কথিত কথিত বন্ত স্যার। না, কথিতা। কথিত, আচ্ছা কথিতা। হ্যাঁ স্যার। কথিত হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। কথিতা, তাই না? হ্যাঁ স্যার। কথিতা, ঠিক আছে, এটা করে নেবেন। হ্যাঁ কথিতা ঠিক করে নিন। পিতা হ্যাঁ স্যার। মাইহ্যা কথা কথিতা। তারপরে বলুন পিত- কৃত্যটা চেষ্টা করুন। পিতামহীয়া আহ, হুম। কথা আহ, কথি কথিতব্য। কথনীয়। না, কথনীয়। কথিতব্য হতে পারে। কথিতব্য হয়, আচ্ছা। বলুন বলুন বলুন, ঠিক বলছেন। পিতামহীয়া কথা কথিতব্য। কথিতব্যা। আকার বলছেন তো, আচ্ছা। কথিতব্যা। হ্যাঁ স্যার, কথিতব্য, হ্যাঁ। ঠিক আছে, হ্যাঁ, এটা মাথায় হ্যাঁ রাখবেন। লিঙ্গটাও খেয়াল রাখতে হবে, ত প্রত্যয় এবং কৃত্য প্রত্যয় করার ক্ষেত্রে আপনার কর্মের লিঙ্গটাও খেয়াল রাখতে হবে। কর্মের যেই লিঙ্গ হবে, ত প্রত্যয়ান্ত শব্দ এবং কৃত্য প্রত্যয়ান্ত শব্দ কিন্তু সেই লিঙ্গ হবে, এটা খেয়াল রাখতে হবে। ঠিক আছে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। আচ্ছা। হুম। অর্পিতা ম্যাডাম, পরেরটা বলুন। নর্তকৌ ভূষণানি ধরতः। এটার তবুতু প্রত্যয় করলে হবে নর্তকৌ ভূষণানি ধৃতবন্তৌ। হুম। আর ত্ব প্রত্যয় করলে হবে নর্তকাভ্যাম ভূষণানি ধৃতানি। হুম। আর কৃত্য প্রত্যয় করলে হবে নর্তকাভ্যাম ভূষণানি ধরণীয়ানি বা ধর্তব্যানি। হুম। ধরণীয়ানি অথবা ধরণীয়ানি, বানানটা আপনার একটু ভুল আছে। ধরণীয়ানি এখানে প্রথম ওটা কি হর্ষই? দন্তেন্যটা মূর্ধন্য। না, প্রথম দন্তন্যটা মূর্ধন্য হবে, এটুকুই আচ্ছা, আছে। যেহেতু রয়ের রয়ের পরে পরে আছে না? আছে তাই তো। হ্যাঁ হ্যাঁ, একদম একদম। হুম 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 হুম। ঠিক আছে, ঠিক নর্তকাভ্যাম আছে স্যার। ভূষণানি ধরণীয়ানি অথবা ধর্তব্যানি। আকাশবাবু, আপনি আপনার দেখে নিন। ঠিক আছে, বাকিটাও চেক স্যার, করে নিন। আপনি, নর্তকাভ্যাম শেষেরটা। হ্যাঁ, আপনি আগে আপনার একটা ভুল হয়েছে, সেটা হচ্ছে নর্তকাভ্যামের জায়গায় আপনি নর্তক্যা করে দিয়েছেন। হ্যাঁ স্যার। স্যার এখানে ওটা প্রথম নর্তক্যা কেন বললেন? দ্বিবচন। আচ্ছা, দ্বিবচন হবে স্যার, তৃতীয় দ্বিবচন। হ্যাঁ হ্যাঁ, এটা তো পুলিঙ্গতেই রয়েছে, পুলিঙ্গতে প্রথমার দ্বিবচন রয়েছে। তাহলে আপনি হ্যাঁ যখন পরিবর্তন করছেন তখন আহ, হ্যাঁ স্যার। পুলিঙ্গতে তৃতীয়ার দ্বিবচন হবে, তাই না? হ্যাঁ স্যার। রামাভ্যাম হুম, নর্তকাভ্যাম, হুম, নর্তকাভ্যাম ভূষণানি ধৃতানি। ভূষণ হ্যাঁ স্যার। শব্দ তো পুলিঙ্গ শব্দ, ক্লিবলিঙ্গ শব্দ। ঠিক আছে, হুম, ফল শব্দের মতো। আপনি আচ্ছা। ঠিক করে নিয়েছেন তো? হ্যাঁ স্যার। আর শেষেরটা হ্যাঁ, ঠিক। নর্তকাভ্যাম ভূষণানি ধর্তব্যানি স্যার। ধর্তব্যানি, হ্যাঁ, ধর্তব্যানি, ঠিক। স্যার দন্ত নয় দীর্ঘই না, শেষে ধর্তব্যানি। না 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 না, হর্ষই হর্ষই, ফলানি তো। আচ্ছা। ফলানি, ফলানি কি হর্ষই হয় না দীর্ঘ হয়? ফলানি হর্ষই হয়, এটাও হর্ষই। অবশ্যই, হ্যাঁ। আচ্ছা। পরেরটা বলুন আপনি। স্থূলः জনः ইয়ানাৎ অবরুরবান। স্থূলেন তবতু স্থূলেন জনেন ইয়ানः অবরুরঃ। তপত্যয়। আর ঠিক। স্থূলেন জনেন জানেহ অব অবরূঢ়িয়ম। অবরোহণীয়ম। অবরোহণীয়ম এখানে স্যার। হুম,
আপনার বাকিগুলো আচ্ছা, এই স্থূলে না জানে না ইয়ানাত ইয়ানাহ করে দিয়েছেন কেন? আচ্ছা, জানেয়াত। আচ্ছা ওখানে কোনো চেঞ্জই হবে না। ইয়ানাত তো পঞ্চমী বিভক্তি অপাদান কর, সেখানে তো কোনো চেঞ্জ হবে না, যেমন আছে তেমন থেকে যাবে। আমায় চেঞ্জ হ্যাঁ স্যার। করতে হবে শুধুমাত্র কর্তায়, কর্মে এবং ক্রিয়াপদে। ওখানে অন্যান্য হুম, কারকে তো কোনো পরিবর্তন নেই, তাই না? হ্যাঁ স্যার। তাহলে তাহলে আপনার যেমন আছে তেমন রেখে দিতে হবে, ঠিক আছে? আচ্ছা। হুম। হ্যাঁ, তাহলে এটা ইয়ানাতটা ইয়ানাতই রেখে দিন। ইয়েস স্যার। স্যার স্যার এখানে স্যার কর্ম নেই, কর্তৃক কর্ম নেই স্যার, কর্মকারক নেই। কর্ম আছে তো, জনটা কর্ম। আচ্ছা, এখানে না, এখানে কর্ম নেই, কর্ম নেই, সরি, এখানে কোনো কর্ম নেই। আচ্ছা আচ্ছা এখানে কোনো কর্ম নেই, এটা অকর্মক ধাতু। না, অকর্মক আচ্ছা। ধাতু হিসেবে প্রয়োগ করা হয়েছে, কর্ম নেই। তাহলে এখানে কি কর্মের কোনো পরিবর্তন এখানে নেই, শুধু কর্তায় পরিবর্তন হবে আর আমার আর আপনার ক্রিয়াপদ ক্রিয়া, এখানে পরিবর্তন, ক্রিয়াপদে। আচ্ছা পরিবর্তন, ক্রিয়াবাচক শব্দে পরিবর্তন, অন্য কোথাও কোনো পরিবর্তন হবে না। ঠিক আছে, আচ্ছা। অবরোহণীয়ম, ঠিক আছে, অবরোহণীয়ম, হুম। অবরোহণীয়ম, এটা বানানটা ঠিক করে নেবে না, অবরোহণীয়ম, মূর্ধন্য কিন্তু, ঠিক আছে, মধ্যাহ্নয় দীর্ঘই, অবরোহণীয়ম, মূর্ধন্যয় মধ্যাহ্নয় দীর্ঘই অন্তস্তয়, ম। আচ্ছা মূর্ধন্যয় দীর্ঘই অন্তস্থ ময় হলন্ত, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে আপনার হ্যাঁ স্যার। অর্পিতা ম্যাডাম, আপনার ওই তাহলে কি স্যার বানানে একটু আমার ভুল রয়েছে। বানানগুলো ভুল হয়েছে? না, বাকিগুলো ঠিক আছে, এই অবরোহণীয়ম এই বানানটা ভুল হয়ে গেছে, স্যার ঠিক একটা আছে? কথা জিজ্ঞেস করবো। ওটা হ্যাঁ একবার বলুন। বানানটা স্যার বলুন একবার। হ্যাঁ, অবরোহণীয়ম বানানো হচ্ছে অব রয়কার, হ মূর্ধন্যয় দীর্ঘইকার, অন্ত্যস্তয় ময় হলন্ত, অবরোহণীয়ম, ঠিক আছে? আর আপনি অবরূঢ়ম যেটা লিখেছেন ওটা দীর্ঘকার লিখেছেন তো? হ্যাঁ স্যার, দীর্ঘকার। দীর্ঘকারটা সেরকম লেখে না রয়, এই জন্যই বলছি। রয়ের পাশে দীর্ঘকার লিখতে হয়, নিচে লিখতে নেই। মানে ঠিক আছে অন্যান্য স্যার। জায়গাতে তলায় লিখতে হয়, দেখে নেবেন রয়ের দেখবেন রয়ের ওই ওই ভাঁজের কাছে ওইখানে লিখতে হয় দীর্ঘকার, ওইভাবে লিখতে হয়। এইভাবে রয় দীর্ঘকার লেখা হয়। আচ্ছা, কে কি বলছিলেন বলুন। ওটা জিজ্ঞাসা করছিলেন। হ্যাঁ, নরেন্দ্রনাথ বাবু বলুন, কি বলছেন? স্যার শুনতে পাচ্ছেন? আপনার, হ্যাঁ এবার শোনা যাচ্ছে, বলুন। স্যার বলছি তব তু এখন শুনতে পাচ্ছি না, কেটে গেল আবার। প্রত্যয়টা কি শুধুমাত্র ভূতকালের ক্ষেত্রেই ব্যবহৃত হয়? তবতু প্রত্যয়, তবতু প্রত্যয়, হ্যাঁ, সাধারণ ম্যাক্সিমাম ক্ষেত্রেই ভূতকালের স্যার শুনতে পাচ্ছেন? ব্যবহৃত হয়। কিছু কিছু ক্ষেত্রে ভূতকাল ছাড়াও প্রয়োগ আছে, ঠিক আছে, কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রেই ভূতকাল অর্থে ব্যবহৃত, ঠিক আছে? স্যার আমি একটা চেষ্টা করবো 6 নম্বরটা বলতে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলতে আমি 6 নম্বর এটা বুঝতে বলতে পারছি না, একটু চেষ্টা আপনারটা কেটে করতাম কেটে যাচ্ছে, একটু ক্লিয়ার করে বলুন। আর কি। হয়তো নেটওয়ার্ক সমস্যা হচ্ছে ওই কারণে। আমি স্ক্রিনটা দেখতে পাচ্ছি না। হ্যাঁ আমিও মাঝে মাঝে হ্যাঁ, তাহলে আপনারও একটু ভয়েসটা নেটওয়ার্ক ড্রপ সমস্যা হচ্ছে, করছে। আপনার একটুখানি বলছি স্ক্রিনটা দেখুন স্যার দেখতে নেটওয়ার্ক পাচ্ছি না। আমি কোনোভাবে। নম্বর বাক্যটা বলছি কি জানাহা আচ্ছা নরেন্দ্রনাথ বাবু, এবারে এবারে একটু স্যার বলুন, নেটওয়ার্ক। সকালাং রাজ্যাং গোপায়তি এরকম একটা বাক্য ছিল স্যার। স্যার শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, শোনা যাচ্ছে, বলুন। হ্যাঁ এবার দেখা যাচ্ছে। স্যার শুনতে পাচ্ছেন? হ্যাঁ শোনা যাচ্ছে, বলুন। জানাহা সকালাং সকালাং রাজ্যাং গোপায়তি, এটা তব তবতু প্রত্যয় হবে। হ্যাঁ স্যার আমি বলছি হ্যাঁ জানাহা সকালাং রাজ্যাং গোপায়তি, এটা তবতু প্রত্যয় করলে হবে
জনহ সকলম রাজ্যম গুপ্তবান। গুপ্তবান, ঠিক। খুব শোনা? ভালো। হ্যাঁ হ্যাঁ, শোনা যাচ্ছে, খুব ভালো, ঠিক হয়েছে। তারপরেরটা বলুন। ঠিক আছে স্যার। ঠিক হয়েছে, ঠিক হয়েছে, বাক্য একদম ঠিক। তারপরেরটা আচ্ছা আহ, আচ্ছা, আমার কথা কি শুনতে অসুবিধা হচ্ছে বাকিদের? আমি স্যার তবত প্রত্যয়টাই বলতে পারবো, আর ওই আর দুটো কি প্রত্যয় বলছেন ওটা আমার মনে হয় পড়ায় পাইনি। তবত প্রত্যয়টা আমি খুঁজে পেয়েছি আমার পুরোনো স্টাডি মেটে গেলে। না, আপনার কথা আমি আচ্ছা শুনতে পাচ্ছি, কিন্তু আমার ভয়েস মনে হয় মাঝে মাঝে শোনা যাচ্ছে না। আচ্ছা, বাকিরা আপনার কি কথা আমার তো কথা আমি শুনতে শুনতে পাচ্ছেন? পাচ্ছি, আবার মাঝে মাঝে হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে। আমার কথা আচ্ছা আচ্ছা, তাহলে তাহলে আপনার নেটওয়ার্ক সমস্যা হচ্ছে, ঠিক আছে। হ্যাঁ। আচ্ছা, আপনি তবত প্রত্যয়টা করতে পারছেন, বাকি প্রত্যয়গুলোতে একটু সমস্যা হচ্ছে, তাই তো? আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, সমস্যা হচ্ছে মাঝে মাঝে। আচ্ছা, ওইটা আপনাকে বললাম, আগের ক্লাসটা শুনে নেবেন, তাহলে আশা করছি কোনো সমস্যা হবে না। তারপরে কোনো ডাউট থাকলে আমাকে হোয়াটসঅ্যাপে জিজ্ঞাসা ঠিক আছে, করবেন। আমি স্যার আরেকবার জয়েন করছি কেটে দিয়ে। ঠিক আছে। খুব বেশি নেটওয়ার্ক সমস্যা হচ্ছে। আচ্ছা আচ্ছা, পরেরটা অর্পিতা ম্যাডাম। আচ্ছা, আকাশবাবু বলুন। স্থূলাহা জানাহা ইয়ানাদ অবরোহতি বলুন। Yes, আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা তো হয়ে গেল না? সরি সরি, এটা তো হয়ে গেল। আচ্ছা পরেরটা আচ্ছা। জনাহা সকালাম রাজ্যম গোপায়তে, অর্পিতা ম্যাডাম বলুন। বলুন, বলুন। অর্পিতা ম্যাডাম বলুন, হ্যাঁ। হ্যাঁ স্যার, স্যার এটা স প্রত্যয় করলে হবে জনেন সকলহ রাজ্যহ গোপায়িতঃ। হ্যাঁ, রাজ্য কি এই স্যার কোন লিঙ্গ, রা- রা- পুংলিঙ্গ না রা- নপুংসক লিঙ্গ? হ্যাঁ, এটাই বলছিলাম, রাজ্য শব্দটা ক্লিবলিঙ্গ শব্দ, ঠিক আছে। ও, এবারে বলুন। তাহলে হবে সকলম জনেন ইয়নেন সকলম রাজ্যম গোপায়িতম। না, গোপায়িতম না, গুপ্তম। গুপ্তম, আচ্ছা তাই গুপ্তম। গুপ্তবাদ আছে না, গুপ্তবান। হ্যাঁ হ্যাঁ। গুপ্তম। তাহলে জানে না সকলম রাজ্যম গুপ্তম। তারপরে আর তারপরে হচ্ছে যে কৃত্য প্রত্যয় করলে হবে তাহলে জনেন সকলম রাজ্যম গোপনীয়ম। গোপনীয়ম, বা ঠিক। বা গোপয়িতব্যম হতে পারে, গোপনীয়ম, ঠিক আছে, গোপনীয়ম। ঠিক আছে, জানে না সকলম রাজ্যম গোপনীয়ম। जनः सकलं राज्यं गुप्तवान्, जनेन सकलं राज्यं गुप्तं, जनेन सकलं राज्यं গোপনীয়ম। ঠিক আছে, সকলম রাজ্যম, এটা মনে রাখবেন। রাজ্য শব্দ হচ্ছে ক্লিবলিঙ্গ শব্দ, পুলিঙ্গ শব্দ নয়। ঠিক আছে, যারা পুলিঙ্গ শব্দ ভাবে পড়েছেন তারা ওই জায়গাটা ঠিক করে নেবেন। ঠিক আছে, পরেরটা আকাশবাবু বলুন। অসুরः চামুণ্ডাম দেবীম অর্চিতবান, তবতু প্রত্যয় স্যার। আর অসুরেণ চামুণ্ডা দেবী অর্চিতা। অর্চিতা, ঠিক। আচ্ছা। আর আপনার আর ওটা হবে স্যার অসুরেণ চামুণ্ডা দেবী অর্চিত অর্চিতয়ম অর্চিতব্য, স্যার। অর্চিতব্যা, অর্চিতব্যা, অর্চিতব্য, অর্চিতব্যা, yes. আচ্ছা অথবা অর্চনীয়া, অথবা অর্চনীয়া, দুটো হতে পারে। ঠিক আছে, হ্যাঁ স্যার, অর্চিতব্যা হতে পারে অথবা অর্চনীয়া হতে পারে। ঠিক আছে। হ্যাঁ স্যার। আচ্ছা, পরেরটা অর্পিতা ম্যাডাম বলুন। লঙ্কায়াম রামঃ রাবণম জয়তি। এটা তবতু প্রত্যয় করলে হবে লঙ্কায়াম রামঃ রাবণম জিতওয়ান। প্রত্যয় করলে হবে লঙ্কায়াম রামেণ রাবণঃ জিতঃ। হুম, আর চিত্ত প্রত্যয় করলে হবে লঙ্কায়াম রামেণ রাবণঃ জয়নীয় বা জেতব্যঃ। জয়নীয় অথবা জেতব্য, ঠিক। ঠিক ঠিক আছে, জয়নীয় অথবা জেতব্য। আচ্ছা, গোপনীয় অথবা গোপিতব্য অথবা গোপয়িতব্য। আমি কেন বললাম, আশিস বাবুর একটু ভুল হয়েছে এখানে। আশিস বাবু কথা বলতে পারবেন না,
ওখানে গুপ্তব্যহ আপনি করেছেন, সেখানে গুপ্তব্যহ হবে না, গোপিতব্যহ অথবা গোপয়িতব্যহ, এরকম কিছু করতে হবে, ঠিক আছে, অথবা এই গোপনীয়। ক্রিয়াপদ তিনটে করে রূপ দেওয়া আছে দেখলাম অষ্টাধ্যায়ীতে দেখাচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওখানে আসলে ওই গোপতি আছে, গোপায়তি আছে। আমি হ্যাঁ ওখান থেকেই দেখে দেখে রূপগুলো করেছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিকই আছে, ওখান দিয়ে দেখেই করতে হবে, ওখান থেকে দেখেই করা উচিত। ওখানে যে দুটো করে রূপ আছে বলে এই সবগুলোতে দুটো দুটো করে করে দেখবেন সবকিছু আছে, বেশি রূপ আছে। আচ্ছা, এটা ঠিক, এটা একদম ঠিক হয়েছে, লঙ্কায়াম রামেণ রাবণঃ জিতা, একদম ঠিক আছে। পরেরটা আকাশবাবু বলুন। স্যার, স্যার ওর আগেরটা জয়নীয়, জয়নীয়, আর কি বললেন, একটা শব্দ কি বললেন স্যার? চেতব্য, চেতব্য, যে তব্য। চেতব্য, হ্যাঁ চেতব্য, ঠিক আছে। আচ্ছা আচ্ছা। স্যার পরেরটা হচ্ছে মায় মানবকঃ হুম, বাক্যম ভোপিত বান ভবিতা নয়, তবতু ভনিতা, ভনিতা, ভনিতবান, মূর্ধন্য আছে। ভনিতবান। হ্যাঁ স্যার, হ্যাঁ, ভনিতবান। হুম। মায়া মানবকেন বাক্যঃ বাক্য নয়, বাক্য শব্দ, বাক পুল্লিঙ্গ শব্দ। বাক্যম বাক্যম হুম। বাক্যম ভনিতঃ বাক্যম হলে ভনিত হবে না, বাক্যম হলে কি হবে? ভনিতম ভনিতম হ্যাঁ, ভনিতম। একদম। আচ্ছা তারপর আচ্ছা আচ্ছা। মায়া মানবকেন বাক্যম ভনিতব্যঃ ভনিতব্য নয়, কি হবে? ভনিতব্যম ভনিতব্যম। হ্যাঁ, ভনিতব্যম অথবা ভাড়ানীয়ম, দুটোই হতে পারে, ঠিক আছে, ভনিতব্যম অথবা আচ্ছা। ভাড়ানীয়ম, ঠিক। অর্পিতা ম্যাডাম, শেষটা বলুন। শিষ্যः বেদাঙ্গানি অধীতে। হুম, তবতু তে শিষ্যः বেদাঙ্গানি অধীতবান। হুম। स्वप्रत्यये शिष्येन वेदाङ्गाः अधीताः। বেদাঙ্গ শব্দ, কিন্তু বেদাঙ্গ শব্দ ত্রিবলিঙ্গ শব্দ। হ্যাঁ বেদাঙ্গানি আছে তো, সত্যি তাই তো। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, তাহলে শিষ্যেন বেদাঙ্গানি অধীতানি। হুম। তারপর? আচ্ছা, শিষ্যেন বেদাঙ্গানি অধীনিয়ানি বা অধীতব্যানি। ঠিক, অধীতব্যানি, ঠিক আছে। হয়ে গেল। তাহলে অনিয়রে কি করেছেন রূপটা? কি মানে বানানটা বলুন, উচ্চারণটা তো, বানানটা কি করেছেন? ও স্যার দুটোই দীর্ঘই আছে, দীর্ঘই কি হবে না একটা? মানে অধয়াসই হবে। মানে কি অধিনিয়ানি নাকি, নাকি করেছেন? হ্যাঁ অধ্যয়ন কি করেছেন? হ্যাঁ, মানে কি বানানটা আপনি কি করেছেন বলুন, তারপর আমি বলছি। আমি দুটোতেই দীর্ঘই করে দিয়েছি। অধয় দীর্ঘই, দন্তের নয় দীর্ঘই, অন্তস্তয় আকার, দন্তের নয় হস্যই। না, এটা হবে না, অধিনিয়ানি এটা হবে না, এটা হবে অধ্যয়নীয়ানি। আচ্ছা আচ্ছা। অধ্যয়, অধ্যয়, অধয় জফলা জয় জফলা, হ্যাঁ। অন্ত্যস্তয়, অধয় জফলা অন্ত্যস্তয়, অধ্যয়, তন্তের নয় আচ্ছা। দীর্ঘই, অন্ত্যস্তয় হুম, আকার, তন্তের নয় হস্যই, অধ্যয়নীয়ানি। সবাই লিখে নিন, যারা 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 ভুল করেছেন সবাই লিখে নিন, অধ্যয়নীয়ানি, ঠিক আছে। আচ্ছা। হুম হুম হুম। অথবা অথবা অধ্যেতব্যানি, অধীতব্যানিও নয়, অধ্যে, অধয় জফলা একার, ত বয় জফলা আকার, দন্তের নয় হস্য, অধ্যেতব্যানি। আশিস বাবু এটা আচ্ছা ভুল করেছেন, অধ্যেতব্যানি, আপনি অধীতব্যানি করেছেন, অধ্যেতব্যানি ওটা হবে, ঠিক আছে। আপনি এগুলো পরে ঠিক করে নেবেন। এই রূপটাও তো দেখবেন, এই রূপটা অষ্টাধ্যায়ীতে আছে, এই রূপটা অষ্টাধ্যায়ীতে আছে, অধ্যয়নীয়ানি অথবা অধ্যেতব্যানি হলো। আচ্ছা, এই যে বাক্যগুলো আপনারা করেছেন, সেখানে কি মানে রূপে তো একটু সমস্যা হবেই, কারণ রূপগুলো সবার জানা থাকে না, আমাদেরও অনেকগুলো রূপ জানা নেই, আমরাও সেই দেখে দেখে অনেক জায়গাতে করতে হয়, সেটা কোনো অসুবিধার ব্যাপার না। কিন্তু রূপ ছাড়া
মানে এমনি করতে কোনো জায়গায় কোনো বিশেষ অসুবিধে হয়েছে কি, যে যেখানে একটু বুঝতে আরো ক্লিয়ার করা দরকার, আর একটু স্পষ্ট হওয়া দরকার, সেরকম কোনো জায়গা আছে? সেটা বললে তাহলে আমি সেটা একবার বলবো। স্যার নিয়মগুলো আরেকবার একটু বলে দিন স্যার, কি মানে কর্তা কর্তা যদি এ থাকে কিভাবে স্যার, কিরকম হ্যাঁ, ভাবে? নিয়মগুলো দেখবেন, আমি একটা আগের দিন যে ক্লাস নোটটা দিয়েছিলাম সেইখানে দেখবেন নিয়মগুলো একদম পরপর করে লেখা আছে। সেটা আমি একবার আপনাদের আরেকবার দেখিয়ে দিচ্ছি, তাহলে নিয়মগুলো আপনাদের একবার ক্লিয়ার হবে। এই যে এই কটা নিয়ম ছিল, তবতু প্রত্যয় অতীতকাল অর্থে হয়, ত প্রত্যয়ের ত এবং তবতু প্রত্যয়ের তবৎ ধাতুর সাথে যুক্ত হয়। সাধারণভাবে ত প্রত্যয় কর্মবাচ্যে এবং তবতু প্রত্যয় কর্তৃবাচ্যে হয়। ত ও তবতু প্রত্যয়ান্ত শব্দগুলি ক্রিয়াবাচক শব্দ হিসেবে ব্যবহৃত হয়। ত প্রত্যয়ান্ত শব্দ কর্মবাচ্যে কর্মের বিশেষণ হিসেবে ব্যবহৃত হয়, আর তবতু প্রত্যয়ান্ত শব্দ কর্তৃবাচ্যে কর্তার বিশেষণ হিসেবে ব্যবহৃত হয়। তার মানে কি না, কর্মের যেই লিঙ্গ যেই বচন যেই বিভক্তি হবে, ত প্রত্যয়ান্ত শব্দেরও সেই লিঙ্গ সেই বচন সেই বিভক্তি হবে। সেরকম ভাবেই কর্তার যেই লিঙ্গ যেই বচন যেই বিভক্তি হবে, তবতু প্রত্যয়ান্ত শব্দেরও সেই লিঙ্গ সেই বচন সেই বিভক্তি হবে। আর কি নিয়ম আছে না, কোনটা কোন শব্দের মতো চলবে। ত প্রত্যয়ান্ত শব্দ পুল্লিঙ্গে রাম শব্দের মতো, স্ত্রীলিঙ্গে লতা শব্দের মতো, নপুংসক লিঙ্গে ফল শব্দের মতো চলে। আর তবতু প্রত্যয়ান্ত শব্দ পুল্লিঙ্গে ভগবত শব্দের মতো, স্ত্রীলিঙ্গে নদী শব্দের মতো, নপুংসক লিঙ্গে জগৎ শব্দের মতো চলে। এই কটাই নিয়ম ছিল। এইগুলো এরকম ভাবেই কেন চলবে, মানে পুংলিঙ্গে ভগবত শব্দের মতোই কেন চলবে? ওইভাবে চলে কারণ ওই কারণ বলুন দেখি, ভগবত শব্দের শেষে কি আছে, বত আছে না, বত মানে ভগবত শব্দ মানে ভ গ ব আর তয় হলন্ত। এবারে দেখুন যেই শব্দগুলো তবতু প্রত্যন্ত শব্দ যেগুলো তৈরি হচ্ছে, দেখুন গম ধাতুর সাথে তবতু প্রত্যয় যোগ করলাম, দিয়ে কি তৈরি হচ্ছে, গত বত, এই শব্দটা তৈরি হচ্ছে। ওখানে দেখুন শেষে বত রয়েছে, তাহলে এই ভগবতের সাথে গতবতের একটা মিল রয়েছে, এই জন্য এটা ভগবত শব্দের মতো চলবে। বুঝতে পেরেছেন? মানে শেষেরটা মিললে হয়। যেমন ধরুন আমি যখন বলছি ত প্রত্যয়ান্ত শব্দ মানে কি, যেমন গত গত, শেষে কি আছে, শেষে আছে অকার, অকার 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 রয়েছে। আর রাম শব্দের শেষে কি রয়েছে, অকার, তাহলে অকারান্ত পুলিঙ্গ শব্দ রাম শব্দ, তাহলে তার মতো চলবে গত পুলিঙ্গে। বুঝা গেছে? এইভাবে চলছে, শেষটা কি সেইটার সঙ্গে মিল দেখে সেই শব্দের মতো চলে। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছেন? আচ্ছা আচ্ছা, নরেন্দ্রনাথ বাবু কি বলছেন বলুন। স্যার আমি এবার পরিষ্কার শুনতে পাচ্ছি আপনার কথা, আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যাঁ, এখন ক্লিয়ার শোনা যাচ্ছে, বলুন। হ্যাঁ স্যার, বলছি আমি যে স্টাডি মেটেরিয়ালটা আমার কাছে রয়েছে, সেখানে আমি যে পুরোনো ক্লাসে পড়িয়েছিলেন স্যার, সেখানে আমি দেখছি তবতু প্রত্যয়ের 4টে রূপ পাচ্ছি। যেমন গম ধাতুর গতবান এক বচন পুংলিঙ্গের ক্ষেত্রে এবং বহু বচন পুংলিঙ্গের ক্ষেত্রে গতবন্তঃ, আর স্ত্রীলিঙ্গের ক্ষেত্রে গতবতী গতবত্যহ। এইগুলো বাদ দিয়েও আরো কিছু আপনি মানে বলছেন, মানে কি বলবো ধরন, সেগুলো কোথায় পাবো স্যার? সেগুলো আমার এই স্টাডি মেটেরিয়ালে পেয়ে যাবেন, যেটা আমি দিয়েছি গ্রুপে, দেখবেন দেওয়া আছে, আগে দিয়েছে, ডাউনলোড করে নেবেন, সেখানে দেওয়া আছে। ঠিক আছে? আচ্ছা, ধরুন বলতে একই জিনিস, ওখানে জাস্ট আপনাকে 4টে স্পেসিফিক গ্রুপের কথা বলা হয়। হ্যাঁ, ওখানে দ্বিবচনগুলো দেওয়া নেই, শুধুমাত্র পুলিঙ্গের। হ্যাঁ দ্বিবচনগুলো দেওয়া। হ্যাঁ দেখুন, তবতু প্রত্যন্ত শব্দ বললাম যে কর্তাকে ফলো করে, তাহলে কর্তাটা পুলিঙ্গতে হতে পারে, স্ত্রীলিঙ্গতে হতে পারে, ক্লিবলিঙ্গতে হতে পারে। তাহলে তবতু প্রত্যন্ত শব্দ পুলিঙ্গ ক্লিবলিঙ্গ স্ত্রীলিঙ্গ 3টে লিঙ্গতেই হতে পারে, 3টেতেই হবে। হ্যাঁ, ওখানে আপনাকে যেটা 4টে রূপ, সেটা এটা শুধু পুলিঙ্গ আর স্ত্রীলিঙ্গের রূপগুলো বলেছে। তাও পুলিঙ্গের প্রথমার্ধ এক বচন বহু বচন,
স্ত্রীলিঙ্গে প্রথম আর এক বচন বহুবচন এইটুকুই বলেছে, হ্যাঁ ক্লিবলিঙ্গের রূপ আচ্ছা বলেনি, হ্যাঁ। ক্লিবলিঙ্গের রূপ ওখানে বলেইনি, না। এবং স্ত্রীলিঙ্গতেও হয় ঠিক আছে, এটা এখানে বলা হয়েছে। হ্যাঁ ঠিক আছে, এইটা আপনি এই হ্যাঁ স্টাডি স্যার। মেটটা ফলো করবেন, আগের দিনের ক্লাসটা শুনবেন, দেখবেন ক্লিয়ার হয়ে যাবে। তারপরেও ক্লিয়ার না হলে আমাকে হোয়াটসঅ্যাপে আলাদা করে জিজ্ঞাসা করুন, আমি বলে দেবো, ঠিক আছে? ঠিক আছে স্যার। আচ্ছা তাহলে আকাশবাবু আপনার তাহলে নিয়মগুলো হলো তো নাকি, নাকি আরো কিছু ডাউট আছে? হ্যাঁ স্যার হয়েছে মোটামুটি। আর স্যার কৃত্য প্রত্যয়টা একটু বলুন। কৃত্য প্রত্যয় পুরো একই রকম, কৃত্য প্রত্যয়ের জন্য আলাদা সেরকম বিশাল আলাদা কিছু নিয়ম নেই। কৃত্য প্রত্যয় একটা হচ্ছে উচিত অর্থে হয়, কৃত্য প্রত্যয়ের নিয়ম আমি স্টাডি মেটেরিয়াল দিয়েছিলাম যতদূর মনে পড়ছে, দিয়েছিলাম হ্যাঁ কি স্যার। কি দেইনি কি জানি, না দিয়েছিলাম আমি, ওটা আপনাকে শেয়ার করে একদম দেখিয়ে দিচ্ছি, একবার রিভিশন হয়ে যাবে। কৃত্য প্রত্যয়ের ক্ষেত্রে এই নিয়মগুলো ছিল, এই 7টা নিয়ম। কৃত্য প্রত্যয় উচিত অর্থে হয়, উচিত অর্থে কৃত্য প্রত্যয় হয়। কৃত্য প্রত্যয় কর্মবাচ্যে হয়। প্রধানত দুটি কৃত্য প্রত্যয় আছে, তব্যত এবং অনিয়র। কৃত্য প্রত্যয়ান্ত শব্দ ক্রিয়াবাচক শব্দ। কৃত্য প্রত্যয়ান্ত শব্দগুলি কর্মকে অনুসরণ করে, মানে কর্মের লিঙ্গ বচন বিভক্তি অনুসারে এই শব্দগুলি, মানে কৃত্য প্রত্যয়ান্ত শব্দগুলি লিঙ্গ বচন বিভক্তি আমরা দেখলাম এতক্ষণ অবধি সেইগুলোই। কৃত্য প্রত্যয়ান্ত শব্দগুলো পুরো ফল শব্দের মতো, মানে তপ্রত্যয়ান্ত শব্দের মতো নিয়ম। কৃত্য প্রত্যয়ান্ত শব্দগুলি পুল্লিঙ্গে রাম শব্দের মতো যায়, স্ত্রীলিঙ্গে লতা শব্দের মতো যায়, নপুংসক লিঙ্গে ফল শব্দের মতো যায়। আর এই শব্দগুলি সমস্ত কালেই ব্যবহৃত, মানে অতীতকালে, বর্তমানকালে, ভবিষ্যৎকালে, 3 কালেই কৃত্য প্রত্যয়ান্ত শব্দ ব্যবহৃত হতে পারে। ত এবং তবতু যেমন অতীতকাল অর্থে ব্যবহৃত হয় শুধু, কৃত্য প্রত্যয়ান্ত শব্দগুলো কিন্তু অতীত, বর্তমান, ভবিষ্যৎ 3 কালেই ব্যবহৃত হতে পারে। এটা একটা বিশেষ মনে রাখা, ঠিক আছে? এই হচ্ছে নিয়ম কৃত্য প্রত্যয়। আগের দিন এই দুটো বিষয় হয়েছিল, তবতু প্রত্যয় এবং কৃত্য প্রত্যয়, এই 3টে প্রত্যয়ের ব্যবহার আমরা আগের দিন দেখেছিলাম, তার হোমওয়ার্কও দেওয়া হয়েছে। আপনারা যদি বলেন আমি এই বিষয়ে আবার কি হোমওয়ার্ক দেবো তবতু কৃত্য নিয়ে, তাহলে কি ভালো হবে? হ্যাঁ স্যার। আচ্ছা, তাহলে আমি তবতু কৃত্য নিয়েও আজকে আর একটা হোমওয়ার্ক দেবো, সেটা আপনারা পরের দিন করে আনবেন। স্যার যে এবার ধাতুগুলো স্যার ক্রিয়াপদগুলো একটু সহজ সহজ দেবেন যাতে আমরা সহজে করতে পারি না, রূপগুলো। ওটা করলে হবে না তো। ধাতুরূপ কঠিন তাহলে দিলে স্যার কি কি হবে? হবে, কৃত্য প্রত্যয় যোগ করলে রূপ কি হবে ভাবতে হচ্ছে। ওইটা দেখুন, এই যে আপনারা এই যে দেখুন, আমি যদি দিতে পারি অসুবিধা নেই, কিন্তু তাহলে কি নতুন নতুন ধাতু আর শিখতে পারবেন না। এই যে আজকে 10টা শিখলেন, 10টা নতুন ধাতু আপনি জানতে পারলেন, সেগুলো পরে মাথায় থাকবে যে এই ধাতুগুলো শিখেছিলাম, এই ধাতুটা এই অর্থে হয়। এইরকম করে ধাতুগুলো শিখতে, আলাদা করে ধাতুর জন্য তো মুখস্থ করা কিছু নেই, আর সেভাবে শেখানোও যাবে না। ধাতুরূপ এভাবেই শিখতে হবে, নতুন নতুন বাক্য দেবো, সেখানে নতুন ধাতু থাকবে। আপনি অষ্টাধ্যায়ী অ্যাপ ইউজ করবেন, সেটা তো খুব সহজ, ধাতু সার্চ করবেন, সেখানে সব রূপ পেয়ে যাবেন, অসুবিধা আমি কিছু নেই। অষ্টাধ্যায়ী থেকেই দেখেছি রূপগুলো। হ্যাঁ, সেটা এটাতে ভুলে যদি অষ্টাধ্যায়ী অ্যাপ দেখছেন মানে ওটা আপনি টুকলি করছেন, এরকম কিছু ব্যাপার নেই। অষ্টাধ্যায়ী দেখাটা দরকার, আমরাও দেখি। সবাই কেউই দুম করে, আমি এখন 2000 ধাতু রয়েছে বা তারও বেশি ধাতু রয়েছে, আমাকে দুম করে যদি একটা ধাতুর রূপ বলে আমি বলতে পারবো, কেউ বলতে পারবে না, কারোর পক্ষে বলা সম্ভব নয়, সবাইকেই দেখতে হয়, ঠিক আছে? এটাতে কোনো অসুবিধা কিছু নেই। নতুন নতুন ধাতু দিলে কি হবে, আপনাদের পরে যখন ব্যবহার করবেন ধাতু কিছু লিখবেন নিজের মতো, তখন ওই এটা তো ধাতুগুলো আরেকটা প্রয়োগ সুবিধা করতে কি, আমি একটা ধাতু খুঁজতে গিয়ে আরো অনেকগুলো ধাতু আমার চোখে এসে ধাতু যাচ্ছে। দেখতে পাচ্ছেন। তারপরে ওই ধাতুটার বর্তমানকালে কি রকম রূপ হয়, রূপটা কিছু, এই যে বললেন আপনি গোপায়াতি দেখলেন 4টে রূপ আছে, এই জিনিসগুলো জানা চারটে যাচ্ছে রূপ না। আছে। হ্যাঁ, এইটা জানতে পারতেন না যদি আপনি না খুলে দেখতেন। এইগুলো দরকার আছে, এটা খোঁজাখুঁজি দরকার রয়েছে। আমি তো পরের দিন ভাবছি যে বাক্যগুলো দেবো, সেখানে আমি তবতু প্রত্যয়ের রূপটাও দেবো না, আপনারা সবগুলোই খুঁজে খুঁজেই করুন, তাহলে ভালো হয়। ঠিক আছে স্যার। হ্যাঁ স্যার ঠিক আছে। আচ্ছা, তাহলে আগের দিন আমরা তাহলে এ পর্যন্ত কি কি দেখেছি একবার আমরা দেখে নিই। আমরা প্রথম দিনে দেখেছি বিভক্তি এবং কারক, কোন বিভক্তি কোন কারকে হয়,
সেই বিষয়গুলো আমরা প্রথম দিন দেখেছিলাম। উক্ত স্যার অনুক্ত স্যার বিষয়গুলো দেখেছি। স্যার হ্যাঁ বলুন। কীর্তন প্রত্যয় স্যার দুরকম কেন হয় স্যার? খাদ নিয়মও হয় আর খাদি তব্যমও হয় স্যার, দুরকম কেন হয়? ওরা দুটো প্রত্যয় আছে, আসলে দুটো নয়, অনেকগুলো প্রত্যয় রয়েছে। খাদ্যম এটাও হতে পারে। মানে ধরুন কৃত্য প্রত্যয়, কৃত্য একটা কি বলুন তো, কৃত্য অনেকগুলো প্রত্যয়কে একটা নাম দেওয়া হয়েছে কৃত্য প্রত্যয়। বোঝা গেছে? কৃত্য এক ধরনের প্রত্যয় হ্যাঁ যার মধ্যে অনেকগুলো প্রত্যয়। যেমন আমি আগের দিন এটাই দিয়েছিলাম উদাহরণ, যে ধর আমি বললাম ফার্স্ট ইয়ার। আমি কোন স্যার বললেন যে বিএ ফার্স্ট ইয়ারকে ডাকুন। বিএ ফার্স্ট ইয়ারকে ডাকুন মানে ফার্স্ট ইয়ারের মধ্যে অনেকগুলো স্টুডেন্ট রয়েছে, 10টা 12টা 50টা যাই স্টুডেন্ট থাকুক না কেন, তাহলে ফার্স্ট ইয়ার ডাকুন মানে 50টা স্টুডেন্টকে ডাকুন, এই অর্থ। কৃত্য একটা হচ্ছে একটা সমুদায়ের নাম। কৃত্য, তার মধ্যে অনেকগুলো প্রত্যয় রয়েছে। তার মধ্যে আমি দুটো প্রত্যয় তব্যত এবং অনিয়রের কথা বলেছি। এছাড়াও কিন্তু এমন নয়, এরকম ভাববেন না যে কৃত্য প্রত্যয় দুটো, এরকম নয়। কৃত্য প্রত্যয় অনেকগুলো রয়েছে। তব্যত, অনিয়র, ইয়ত, নিয়ত, এরকম প্রচুর প্রত্যয় রয়েছে। 5 6 7 8টা রয়েছে, ঠিক আছে। তার মধ্যে বেশি প্রসিদ্ধ আর প্রয়োগ করতে সহজ হচ্ছে তব্যত এবং অনিয়র, এই জন্য দুটো প্রত্যয় আমরা ইউজ করছি। দুটো প্রত্যয় একই অর্থে হয়, কোনো আলাদা নেই, শুধু দুটো রূপ আলাদা আলাদা হয়, এইটুকুই। দুটো প্রত্যয়ের অর্থে কোনো পরিবর্তন নেই, একই অর্থ। ঠিক আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, প্রত্যয় আর তবতু প্রত্যয় এরকম নেই স্যার? না, ত প্রত্যয় তার এরকম অন্য কোনো রূপ হয় এরকম কিছু নেই। ত প্রত্যয়, তহতু প্রত্যয়, তহতু প্রত্যয়, এটা একই। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আমরা প্রথম দিন দেখেছিলাম, মনে আছে? প্রথম দিন আমরা দেখেছিলাম যেমন কৃত প্রত্যয়। যদি মনে থাকে, আপনাদের মনে পড়বে, আমি বলেছিলাম যে ধরুন রামঃ কাব্যম পঠতি, এখানে রামঃ কাব্যস্য পঠনম করোতি এটাও হতে পারে, আবার রামঃ কাব্যস্য পাঠম করোতি এটাও হতে পারে। মনে আছে বলেছিলাম? হ্যাঁ স্যার, কাব্যস, হ্যাঁ স্যার। হ্যাঁ। তাহলে এখানে পাঠম করোতি এই রূপটাও হচ্ছে, এটা হচ্ছে পঠনম ঘয় করোতি। প্রত্যয় হয়েছে, হ্যাঁ। আর একটা জায়গায় কি হয়েছে? আর একটা জায়গায় লুট প্রত্যয়, লিউট পঠনমটা লুট প্রত্যয় হয়েছে। প্রত্যয়। লিউট প্রত্যয়, দেখুন লিউট এবং ক্ষয় দুটো প্রত্যয় হচ্ছে। মানে পাঠ হয় এটারও যা অর্থ, পঠনম এটারও তাই অর্থ, অর্থে কিন্তু কোনো পরিবর্তন নেই। একই অর্থে দুটো প্রত্যয় হচ্ছে, দুটো প্রত্যয়কেই কৃত প্রত্যয় বলে। কৃত একটা নাম, যেমন কৃত্য একটা, কৃত্য অনেকগুলো প্রত্যয়ের নাম হচ্ছে কৃত্য, অনেকগুলো প্রত্যয়ের নাম হচ্ছে কৃত। সে কৃত প্রত্যয়ের মধ্যে যতগুলো প্রত্যয় রয়েছে তার মধ্যে যে কোনো একটা আপনি প্রয়োগ করতে পারেন, সেটাই কৃদন্ত শব্দ হয়ে যাবে। তাদের অর্থে কোনো কিন্তু পরিবর্তন সেভাবে নেই। ঠিক আছে। আচ্ছা। হ্যাঁ, নরেন্দ্রনাথ বাবু বলুন, কি বলছেন? স্যার আপনি কি কিছু স্ক্রিনে দেখাচ্ছেন? আমি দেখতে পাচ্ছি না না না। না না, আমি এখন স্ক্রিনে কিছু দেখাচ্ছি না, স্ক্রিনে কিছু দেখাচ্ছি না। ও আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, তাহলে আমরা প্রথম দিন কি দেখেছিলাম, যে কোন কারকে কোন বিভক্তি হয়। উক্ততে উক্ত হলে সমস্ত কারকেই প্রথমা হয়, তাই তো। আর অনুক্ত হলে প্রত্যেকটা কারকের জন্য আলাদা আলাদা বিভক্তি রয়েছে। এটা আমরা প্রথম দিন দেখেছিলাম, ঠিক আছে। দ্বিতীয় ক্লাসে আমরা দেখেছি ত প্রত্যয়, তবতু প্রত্যয় এবং কৃত্য প্রত্যয়ের প্রয়োগ। ঠিক আছে, দুটো ক্লাসই আমাদের হয়েছে। আজকে তৃতীয় ক্লাস। তৃতীয় ক্লাসে আমরা দেখব সত্রী প্রত্যয় এবং সানস প্রত্যয়। আপনারা অলরেডি, এমন নয় নতুন একদম এরকম নয়, সত্রী সানস প্রত্যয় আপনার নামও শুনেছেন, হয়তো টুকটাক নিয়ম জানেন। সেটাই আমরা একটু ডিটেলসে ভালো করে দেখব প্রথম থেকে, ঠিক আছে। স্যার এটা প্রথমবার হচ্ছে স্যার, শুনিনি স্যার, এটা হয়নি স্যার। আচ্ছা, আমি প্রথম থেকেই দেখাবো, অসুবিধা কিছু, প্রথম থেকে।
আচ্ছা, সকলে স্ক্রিন দেখতে পাচ্ছেন? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। এবারে আজকে আমরা দুটো প্রত্যয় শিখবো, সত্রী প্রত্যয় আর হচ্ছে সানজ প্রত্যয়। দুটো খুব গুরুত্বপূর্ণ প্রত্যয়। দেখুন, প্রথম যেটা বিষয় মনে রাখার সেটা হচ্ছে দুটো বাচ্য রয়েছে, কর্তৃবাচ্য এবং কর্মবাচ্য। এবার সত্রী প্রত্যয় যেটা রয়েছে সেটা শুধুমাত্র কর্তৃবাচ্যে হয়। সত্রী প্রত্যয় শুধুমাত্র কর্তৃবাচ্যে হয়। তার মানে কি, সত্রী প্রত্যয় কর্মবাচ্যে ভাববাচ্যে হয় না। ঠিক আছে? সানজ প্রত্যয় কর্তৃবাচ্যেও হয়, কর্মবাচ্যেও হয়, ভাববাচ্যেও হয়। আমি ভাববাচ্য বারবার আলাদা করে বলবো না, আমি কর্মবাচ্যে হয় এটা বলছি মানে বুঝে যাবেন যে ভাববাচ্যেও হয়। ঠিক আছে? তাহলে এখন সত্রী প্রত্যয় শুধুমাত্র কর্তৃবাচ্যে হয়, সানজ প্রত্যয় কর্তৃবাচ্যে ও কর্মবাচ্যেও দু জায়গাতেই হয়। ঠিক আছে? এটা প্রথম মাথায় রাখতে হবে। তাহলে সত্রী শুধুমাত্র কর্তাতে, কর্তৃবাচ্যে। সানজ কর্তরীয় হতে পারে, আবার স্যার কর্মণীয় এখানে হতে পারে। বাচ্যকতার অর্থ হচ্ছে যে অর্থ তো মানে করতে অর্থেই হয়। হ্যাঁ, কর্তৃবাচ্যে, হ্যাঁ, বাচ্যকতা অর্থ বলতে আমরা যে বাচ্য এটা প্রয়োগ করেছি, কর্তৃবাচ্যের যে বাক্য মানে কর্তায় প্রথমা, কর্মে দ্বিতীয়া, ক্রিয়াপদ কর্তা অনুসারে চলে। ঠিক আছে? কিন্তু স্যার এই আমরা এর আগের ক্লাসে যখন করেছিলাম L1-এ, তখন ওই যেহেতু ওই সত্রী প্রত্যয়ান্ত যেহেতু শব্দটা ওই ক্রিয়াবাচক শব্দ হচ্ছে এবং তার রূপও চলছে শব্দ রূপের মতো, তাই বলা হয়েছিল যে প্রতিটাই, যেমন প্রথমা দ্বিতীয়া তৃতীয়া প্রতিটার ক্ষেত্রে এটা প্রয়োগ হতে পারে। যে তখন আমাদের একটা এরকম প্রয়োগ দেখানো হয়েছিল যে হসতা বালকে ন দ্বিচক্রিকা চাল্যতে, মানে হাসছে এমন বালকের দ্বারা সাইকেল চালানো হচ্ছে, এরকম একটা। যে ওইখানে কিন্তু উনি এতেই মানে কর্মবাচ্যেই প্রয়োগ করেছিলেন। দেখুন, এখানে ব্যাপারটা হচ্ছে আসল বাক্যটা কি রয়েছে এখানে, হাসান বালকঃ দ্বিচক্রিকাম চালয়েতি। এবার যদি বলেন কর্তৃ অর্থে, তাহলে ক্ষেত্রে যেহেতু বালকেরই হচ্ছে যে হ্যাঁ, বিশেষণ হিসাবে হয়েছে এবং হাসা ক্রিয়াটা বালকই করছে, তাহলে সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই। না, এখানে হাসান বালকঃ দ্বিচক্রিকাম চালয়তি এই সম্পূর্ণ বাক্যটাকে আপনি বাক্য পরিবর্তন করেছেন, করার পরে হসতা বালকেন দ্বিচক্রিকা চাল্যতে। কিন্তু সত্রী প্রত্যয়টা কিন্তু কর্তাকে অনুসরণ করছে। হ্যাঁ স্যার, ওটাই সত্রী বলছি যে সত্যি প্রত্যয়টা হ্যাঁ, কর্তা কি। হ্যাঁ কর্তাকে অনুসরণ করছে। আপনি আগের দিনও এই প্রশ্নটা হয়েছিল, হ্যাঁ, ওই প্রত্যয় জন্যই তবোধ বলছি ক্ষেত্রে যে এটা এখানে হয়েছিল। বাচ্চাটাই বাচ্চা হিসাবে ধরলে হবে না, অর্থ হিসাবে ধরলে তাহলে হ্যাঁ, সবার হ্যাঁ, পরিষ্কার হয়ে যাবে, না হলে হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, 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 অবশ্যই, অবশ্যই, অবশ্যই। এবারে তাহলে দেখুন, তাহলে সত্রী প্রত্যয় কর্তৃবাচ্যে হচ্ছে, মানে আচ্ছা কর্তা অর্থে হচ্ছে, সানজ প্রত্যয় কর্তৃ অর্থেও হয়, আবার কর্ম অর্থেও মানে কর্তৃবাচ্যেও হয়, আবার কর্মবাচ্যেও হয়। ঠিক আছে? সাধারণ বাক্য রামঃ মন্ত্রম পঠতি। রামঃ মন্ত্রম পঠতি, এটা হচ্ছে একটা বাক্য। রামেণ মন্ত্রঃ পঠ্যতে, এটা এই বাক্যটারই বাক্য পরিবর্তন করা হয়েছে, রামেণ মন্ত্রঃ পঠ্যতে। সর্পঃ মণ্ডূকম ভক্ষয়তে, এটা কর্তৃবাচ্যের বাক্য, তারই কর্মবাচ্যে সর্পেণ মণ্ডূকঃ ভক্ষ্যতে। এবারে দেখুন, এইখানে রামঃ মন্ত্রম পঠতি, শুধুমাত্র এখানে চারটে বাক্য দেখতে পেলেন, রামঃ মন্ত্রম পঠতি, রামেণ মন্ত্রঃ পঠ্যতে, সর্পঃ মণ্ডূকম ভক্ষয়তে, সর্পেণ মণ্ডূকঃ ভক্ষতে, চারটে বাক্য দেখতে পেলেন। এই চারটে বাক্যের মধ্যে একমাত্র প্রথম বাক্যতেই কিন্তু সত্যি প্রত্যয় হবে, বাকি তিনটে বাক্যে কিন্তু সানজ প্রত্যয় হবে, সত্যি প্রত্যয় হবে না। মানে এখন দেখুন, এখন আমরা কি বললাম যে সত্যি প্রত্যয় কর্তৃবাচ্যে হয়, সানজ প্রত্যয় কর্মবাচ্যে হয়, আবার কর্তৃবাচ্যতে হয়। তাহলে কি হলো, কর্তৃবাচ্যে দুটো প্রত্যয় হয়, সত্রিয় হয়, সানজ হয়, কর্মবাচ্যে শুধুমাত্র সানজ হচ্ছে, তাই তো? তাহলে এবারে সত্রী প্রত্যয় যদি মানে কর্তৃবাচ্যে সত্রী প্রত্যয়ও হয়, আবার যদি সানজ প্রত্যয়ও হয়, তাহলে কোথায় সত্রী হয় কোথায় সানজ হয় প্রশ্ন হবে। তখন বলতে হবে
না যদি ধাতু পরস্মৈপদী হয় তাহলে সত্রী হবে, যদি ধাতু আত্মনেপদী হয় তাহলে সানচ হবে। ঠিক আছে, ধাতু যদি কি হচ্ছে ব্যাপার, পরস্মৈপদী ধাতু হলে কর্তৃবাচ্যে সত্রী প্রত্যয় হবে, আত্মনেপদী ধাতু হলে কর্তৃবাচ্যে সানচ প্রত্যয় হবে। ঠিক আছে, এবার সেটা যখন কর্মবাচ্য হয়ে যাবে তখন কি হবে, তখন সমস্ত ধাতুই কর্মবাচ্যে সমস্ত ধাতুই আত্মনেপদী হয়ে যায়। রামঃ মন্ত্রম পঠতি, রামঃ, এখানে এটা বাক্যটা ভুল আছে, রামঃ মন্ত্রম পঠতি, মন্ত্র পঠতি হয়ে গেছে। ঠিক আছে, রামঃ মন্ত্রম পঠতি, এই বাক্যটা যখন আমি বাচ্য পরিবর্তন করব তখন কি হয়ে যায়, রামেণ মন্ত্রঃ পঠ্যতে, এখানেই পঠ্যতে এটা কি পরস্মৈপদী নাকি আত্মনেপদী? রূপটা কিরকম চলে? রূপটা পশ্চাতে রূপটা আত্মনেপদী, আত্মনেপদী চলে। তাহলে কর্মবাচ্যে সমস্ত ধাতুই কর্তৃবাচ্যে পরস্মৈপদী হতে পারে, আত্মনেপদী হতে পারে, কিন্তু কর্মবাচ্যে সমস্ত ধাতুই আত্মনেপদী হয়ে যায়। তাই কর্মবাচ্যে সবসময় সানচ প্রত্যয় হবে, এটা মাথায় রাখতে হবে। তাহলে কর্মবাচ্যে সবসময় সানচ প্রত্যয়, কর্তৃবাচ্যে পরস্মৈপদী ধাতু হলে সত্রী প্রত্যয়, আত্মনেপদী ধাতু হলে সানচ প্রত্যয়। এ হচ্ছে নিয়ম, বেসিক নিয়ম। তাই বুঝতে পেরেছেন? ঠিক আছে, এবারে আমরা কিছু নিয়ম দেখবো প্রথমে, তারপরে আমরা উদাহরণে আসবো। ঠিক আছে, দেখুন সত্রী প্রত্যয় আমরা দেখলাম পরস্মৈপদী ধাতুর পরে হয়, এটা সবাই বুঝে গেছে। সত্রী প্রত্যয় সাধারণভাবে বর্তমান কালে হয়। বর্তমান কালে সত্রী প্রত্যয় হয় সাধারণভাবে। সত্রী প্রত্যয়ান্ত শব্দ কর্তাকে অনুসরণ করে। ঠিক আছে, কর্তাকে অনুসরণ করে মানে কর্তার যেই লিঙ্গ, যেই বচন, যেই বিভক্তি হবে, সত্রী প্রত্যয়ান্ত শব্দেরও সেই লিঙ্গ, সেই বচন, সেই বিভক্তি হবে। এবারে এখানে এই নিয়মগুলো সোজা, সমস্যা হচ্ছে যে সত্রী প্রত্যয়ান্ত শব্দটা আমি বের করব কি করে। এখন যেমন আমি বলছি রামঃ মন্ত্রম পঠতি, এখানে সত্রী করলে হবে রামঃ মন্ত্রম পঠন अस्ति, রামঃ মন্ত্রম পঠন अस्ति, এটা হবে সত্রী। এবারে ব্যাপারটা হচ্ছে যে পঠতি থেকে পঠন, এই যে আমি রূপটা তৈরি করলাম, এই রূপটা তৈরি করার নিয়মটা কি, এই রূপটা যে এই যে পঠতি থেকে পঠনই হবে, অন্য কিছু হবে না, এই রূপটা বের করার উপায় কি? তাই যে পঠন, এই যে রূপটা আমি পেলাম, এটা কোন শব্দের মতে চলবে? পঠন, পঠন্ত, পঠন্তঃ বা পঠান, যা অন্যরকম কিছু, কি রূপ হবে, কি রকম চলবে, সেই জিনিসগুলো জানতে হবে। এইখানে হচ্ছে এই সত্রী সানচ প্রত্যয়ের মানে কঠিন জিনিস হচ্ছে এইখানে, যে সত্রী প্রত্যয়ান্ত শব্দটা বা সানচ প্রত্যয়ান্ত শব্দটা আমি পাবো কি করে, ধাতু থেকে সত্রী সানচ প্রত্যয় পাবো কি করে, এইটা হচ্ছে বিষয়, সেটা এবারে জানতে হবে। ঠিক আছে, সেটাই এরপরে লেখা আছে। পুলিঙ্গে এবং নপুংসক লিঙ্গে সত্রী প্রত্যয়ান্ত শব্দের নির্ধারণ। ঠিক আছে, মানে পুলিঙ্গ এবং নপুংসক লিঙ্গের ক্ষেত্রে একই নিয়ম, সত্রী প্রত্যয়ান্ত শব্দ বের করতে গেলে পুলিঙ্গ এবং নপুংসক লিঙ্গে একই নিয়ম। কি নিয়ম? কর্তা যদি পুলিঙ্গ অথবা নপুংসক লিঙ্গ হয় তাহলে কি করতে হবে আমাদের, ধাতুর লট লকারের প্রথম পুরুষের বহু বচনের রূপ নিতে হবে। মানে বললাম রামঃ মন্ত্রম পঠতি, এটা একটা বাক্য, এখানে ধাতু ক্রিয়াপদ কি রয়েছে, পঠতি। সেই পঠতি ক্রিয়াপদের প্রথম পুরুষের বহু বচনের রূপ কি বলুন? পঠন্তি, পঠন্তি। পঠন্তি, পঠন্তি পেলাম। এবারে কি দেখতে হবে, এবারে দেখতে হবে এই যে আমি বহু বচনের রূপটা পেলাম, সেখানে শেষে দন্তের নয় তয় হস্যই আছে কিনা, দন্তের নয় তয় হস্যই আছে কিনা দেখতে হবে। ঠিক আছে, যদি শেষে দন্তের নয় তয় হস্যই থাকে তাহলে দন্তের নয় তয় হস্যইতে কি কি আছে, দন্তের ন, ত আর হস্যইকার আছে, তিনটে জিনিস আছে, তার মধ্যে দন্তের ন আর ইকারটা বাদ দিতে হবে। তাহলে পঠন্তি, এখান থেকে পঠন্তি এখানে আপনাকে কি করতে হবে, এই দেখুন পঠন্তি,
তাহলে এখানে পঠন্তি পঠন্তি, এখান থেকে দন্তের নোয়ার হস্যই বাদ দিলে কি পড়ে থাকবে পঠন্তি থেকে? অর্থাৎ অর্থাৎ পঠত, পঠত, তাই তো? এই যে পঠতটা পেলাম, এটাই হচ্ছে এখানে প্রাতিপদিক। মূল শব্দ হচ্ছে পঠত, সত্যি প্রত্যয়ান্ত শব্দটা কি পেলাম? পঠত। পুলিঙ্গে এবং ক্লিবলিঙ্গে, নপুংসকলিঙ্গে পর ধাতু থেকে সত্যি প্রত্যয় করলে কি শব্দ পাওয়া যায়? পঠত। এবার এই পঠতটাকে আপনার শব্দরূপে চালাতে হবে, পঠতটাকে শব্দরূপে চালাতে হবে। সেটা কোন শব্দের মতো সেটা বলা হবে, ঠিক আছে? এবারে দেখুন, কিছু কিছু ধাতু থাকে যেখানে বহুবচনে, প্রথম পুরুষের বহুবচনে দন্তের নয় তয় হস্যই থাকে না। যেমন কি ধাতু রয়েছে আপনারা জানেন, আপনারা প্রয়োগ করেছেন একটা ধাতু। প্রথম পুরুষের বহুবচনে দন্তের নয় তয় দদতি। হস্যই নেই। হ্যাঁ ঠিক, দদতি। আমরা করেছি না, রামঃ দদাতি, রামৌ দত্তঃ, রামাহ দদতি, করেছি আমরা প্রয়োগ। তাহলে এখানে দেখুন, দদাতি, দত্তঃ, দদতি, এখানে কিন্তু প্রথম পুরুষের বহুবচনে দন্তের নয় তয় হস্যই নেই, শেষে কি আছে? শুধুমাত্র তয় হস্যই আছে। যেখানে শুধুমাত্র তয় হস্যই থাকে সেখানে শুধুমাত্র ইকারটা বাদ দিলে, ওখানে দন্তের তো নেই, শুধুমাত্র ইকার বাদ দিতে হবে। তাই দদতি, এখানে যদি আমি ইকার বাদ দিই শুধু, তাহলে কি পড়ে থাকবে? প্রাতিপদিক কি হবে? দদত। দদত, ঠিক আছে? তাহলে পঠতি, এখানে কি প্রাতিপদিক পেলাম? পঠত। পঠত। দদতি, এখানে কি দদাতি, এখানে কি প্রাতিপদিক পেলাম? দদত। 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 পঠত দদত, ঠিক আছে? যেটা পড়ে থাকবে সেটি প্রাতিপদিক। এবারে দেখুন, এবারে স্যার এইরকম ওটা দদাত হবে না স্যার? বলছি না, দদত না দদাত? দদত হবে। আপনাকে প্রথম দদত। পুরুষের বহু বচনের রূপটা নিতে হবে, এক বচনের রূপ নিলে হবে না। ও, দদাতি এটা কি প্রথম পুরুষের এক দদান্তি। বচনের রূপ। আচ্ছা দদাত, হ্যাঁ ঠিক আছে, দদান্তি না দদতি, দদাত। দদতি, দদতি থেকে দদত, দদাতি দত্তঃ দদতি থেকে দদত, ঠিক আছে? এবারে দুটো আলাদা আলাদা করে কেন দেখানো হলো? এই দুটো শব্দ দুরকম চলে। যেই সমস্ত ধাতুর ক্ষেত্রে বহু বচনে দন্তের নয় তয় হস্যই থাকবে, যেমন পঠন্তি, এখানে সেখানে প্রাতিপদিকটা পুলিঙ্গে ধাবত শব্দের মতো চলে। ধাবত, ধাবত শব্দ রয়েছে, তার রূপ হয়, দেখুন তার রূপটা ভবৎ খুব সহজ। শব্দের মতোই রূপটা চলে। হ্যাঁ, ভবৎ শব্দের মতো, শুধুমাত্র প্রথম আর এক বচনের রূপটা আলাদা। ওখানে ভগবান হয়ে যায়, একটা আকার চলে আসে না, ভগবান বা ভবান, ঠিক আছে? এখানে ধাবান হবে না, কি হয়ে যাবে? ধাবন। শুধু এইখানেই আলাদা, বাকি সব পুরো শব্দরূপটা যেমন আপনারা তবতু প্রত্যয় করেছে, তবতু করে করলেন, গতবান, গতবন্ত, গতবন্ত, এরকম পুরো প্রথম আর দ্বিবচন থেকে পুরো শব্দটা একই রকম চলবে। শুধুমাত্র প্রথম আর এক বচনে ওখানে গতবান হচ্ছে গতবান, পয়াকার দন্তের নয় হলন্ত হচ্ছে, এখানে ধাবান বা পঠান হবে না, কি হবে? পঠন, ধাবন। এই বয়াকারটা হবে না, ব দন্তের নয় হলন্ত হবে। এইটুকুই পার্থক্য আছে ভগবৎ শব্দ এবং ধাবত শব্দের মধ্যে, বাকি আর কোনো পার্থক্য নেই, মনে থাকবে। তাহলে এই যে যেই ধাতুর ক্ষেত্রে বহুবচনে দন্তের নয় তয় হস্যই থাকে, সেই ধাতুর ক্ষেত্রে শব্দরূপটি চলবে ধাবত শব্দের মতো। ধাবত শব্দের রূপটা কেমন চলে? লেখা আছে, আপনার কি বললাম তাহলে? ধাবন, ধাবন্তৌ, ধাবন্তঃ, এইরকম চলে। তাহলে এখন রামঃ মন্ত্রম পঠতি, এই যে বাক্যটা বলা হয়েছে, সেখানে রামঃ মন্ত্রম পঠতি, এখান থেকে আমরা কি প্রাতিপদিক পেয়েছি? সত্যি প্রত্যয়ান্ত শব্দটা কি পেয়েছি? পঠত। পঠত। ওটা তাহলে কোন শব্দের মতো চলবে? ধাবত। ধাবত। তাহলে প্রথম আর এক বচনে কি রূপ হবে? পঠন। পঠন। তাহলে রামঃ মন্ত্রম পঠন अस्ति,
রামঃ মন্ত্রম পঠতি, এর জায়গাতে আমি সত্যি প্রত্যয় করলে কি রূপ পাচ্ছি? রামঃ মন্ত্রম পঠন अस्ति। এবারে দেখুন, আমি যদি এখানে চেঞ্জ করে দিই, আমি যদি বলি রামৌ মন্ত্রম পঠতঃ, রামৌ মন্ত্রম পঠতঃ, এখানে যদি বলি আপনাকে এই বাক্যে সত্যি প্রত্যয় করতে হবে, তাহলে কি হবে বলতে পারবেন? রামৌ মন্ত্রম পঠন্তৌ স্তঃ। স্তঃ, রামৌ মন্ত্রম পঠন্তৌ স্তঃ। বাকিরা বুঝতে পেরেছেন? আকাশবাবু বোঝা যাচ্ছে? হ্যাঁ স্যার, পঠতঃ স্তঃ স্যার। স্তঃ ঠিক আছে, পঠন্তৌ এটা বুঝতে পারলেন? হ্যাঁ হ্যাঁ স্যার, রামও আছে সেহেতু সেই জন্য পঠন্ত হবে। আচ্ছা, আমি একটা বাক্য বলছি, আপনি বলুন দেখি। বালকৌ অন্নম খাদতঃ, বালকৌ অন্নম খাদতঃ, এই বাক্যটাতে আপনি সত্যি প্রত্যয় ইউজ করুন, দেখি কি করতে করেন। খাদতঃ স্যার। হুম, বালকৌ অন্নম খাদতঃ, এই একটা বাক্য আছে, এই বাক্যে আপনি সত্যি প্রত্যয় প্রয়োগ করুন, করে বাক্যটা বলুন। বালকৌ অন্নম খাদতৌ अस्ति স্যার। স্তঃ না হল স্তহ, স্তহটা কেন স্তঃ। হচ্ছে বলুন দেখি, স্তহটা কেন হচ্ছে? যেহেতু ধাবন্তঃ আছে স্যার। ধাবন্তহ তো নয়, আপনি বলেন ধাবন্তৌ। হুম, স্তঃ ধাবন, মানে স্যার ওটা, স্তঃটা মানে খাচ্ছে অর্থে স্যার, খাচ্ছে মানে তখন। হ্যাঁ আমি বলছি অস্থি কেন হলো না, স্তহ কেন হলো সেটা বলছি। অস্তি স্তঃ সন্ধি স্যার, দ্বিবচনে আছে স্যার সেজন্য। হ্যাঁ, বালকৌ কর্তা এখানে দ্বিবচনে রয়েছে, হ্যাঁ স্যার। সেই জন্য স্তহ হলো। বালকৌ অন্নম খাদন্তৌ স্তহ। এবারে যদি আমি আপনাকে বলি বালকাহ অন্নম খাদন্তি, বালকাহ অন্নম খাদন্তি, এইটা আপনি শক্তি প্রত্যয় এখানে প্রয়োগ করুন। বালকাः অন্নম খা- খাদন খাদন্তः अस्ति स्तः सन्ति। সন্তি, বালকাহ অন্নম খাদন্তঃ সন্তি। বুঝতে পেরেছেন? বোঝা যাচ্ছে তো? এবারে ক্লিয়ার তো? হ্যাঁ স্যার। আচ্ছা নরেন্দ্রনাথ বাবু, আপনি বুঝতে পেরেছেন? হ্যাঁ স্যার, একটু দেখতে হবে। আচ্ছা, এটা কি আপনি আগে করেছেন নাকি এটা প্রথম আপনার নতুন? না স্যার, এইগুলো আমার পড়া হয়নি। আচ্ছা ঠিক আছে, তাহলে ভালো করে শুনুন, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে সত্যি প্রত্যয়ের ব্যাপার। এবারে এখানে এটা হচ্ছে দন্তেন্য তয় হর্ষস্য থাকলে এখানে এরকম চলবে। যদি শেষে তয় হর্ষই থাকে তাহলে কি হবে? যেখানে তয় হর্ষই থাকবে সেখানে অন্য শব্দের মতো চলবে। কোন শব্দ? মরুৎ শব্দ। কোন শব্দ? মরুৎ শব্দ। মরুৎ শব্দটা আপনাদের মুখস্থ করতে হবে। তার জন্য মরুৎ শব্দের রূপ কি হয়? মরুৎ, মরুতৌ, মরুতহা, মরুৎ, মরুতৌ। ওখানে মারুন মানে দন্তেন্য হয় না, যেমন ধাবত শব্দকে ধাবন, ধাবন্তৌ, ধাবন্তহ, একটা দন্তেন্য যুক্ত হচ্ছে সব জায়গাতে, এইখানে কিন্তু কোনো দন্তেন্য নেই। মরুৎ শব্দের রূপ হবে মরুৎ, মরুতৌ, মরুতহ। তাহলে এখন যদি আমি একটা বাক্য বলি নৃপঃ, নৃপঃ বস্ত্রম দদাতি, নৃপঃ বস্ত্রম দদাতি, এই বাক্যটিতে সত্যি প্রত্যয় প্রয়োগ করে বলুন। যে পারবে চেষ্টা করুন, যে পারবে সে বলুন। স্যার নৃপঃ বস্ত্রম দদতः দদৎ দদৎ দাদা তারপর দদৎ অস্তি অস্তি।
খুব ভালো। নৃপः বস্ত্রম দদত अस्ति। নৃপः বস্ত্রম দদত अस्ति। খুব ভালো। যদি বলি নৃপः বস্ত্রম দদতি, নৃপः বস্ত্রম দদতি, এটা নরেন্দ্রনাথ বাবু বলুন দেখি কি হবে সত্যি প্রত্যয় প্রয়োগ করলে। নৃপः নৃপः বস্ত্রম দদত अस्ति। না, নৃপা আমি বলেছি নৃপাহ বহুবচন, নৃপাহ বস্ত্রম দদতি বহুবচন বলেছি। নৃপাহ, আচ্ছা, বহুবচন। নৃপাহ বস্ত্রম দদত, সেটা বহুবচনে কি রূপটা হবে বুঝতে পারছি না। দেখুন রূপটা দেখা যাচ্ছে, আমি স্ক্রিনে রূপটা শেয়ার করা আছে। আমি বললাম এইটা কোন শব্দের মধ্যে চলবে? মরুৎ শব্দের মধ্যে চলবে, তাই তো? তাহলে মরুৎ শব্দের বহুবচনে কি রূপ হবে লেখা আছে? মরুৎ, মরুতৌ, মরুতঃ। আচ্ছা, তাহলে দদত, দদতৌ, দদতঃ, দদতৌ, দদত, দদতৌ, দদতঃ। তাহলে পুরো বাক্যটা বলুন কি হবে? নৃপাः বস্ত্রম দদতः अस्ति। অস্তি হবে না, কি হয়ে যাবে? সন্তি। খুব ভালো। নৃপাः, খুব ভালো, একদম ঠিক। নৃপাः বস্ত্রম দদতः সন্তি। দদতः সন্তি। বোঝা গেছে? মানে জিনিসটা বুঝতে পেরেছেন তো কিরকম ভাবে চেঞ্জ হচ্ছে? হ্যাঁ স্যার। স্যার এই পরিবর্তনগুলো কিসের, মানে ওই যে ওই সত্রী আর সানুচের প্রয়োগ দেখাচ্ছেন এটা? হ্যাঁ হ্যাঁ, সত্যি প্রত্যয়ের প্রয়োগটা কিভাবে হয়। সত্যি প্রত্যয় তো প্রয়োগ করা খুব, নিয়মটা তো আপনারা বুঝে গেছেন যে সত্যি প্রত্যয়টা কর্তাকে ফলো করে। হ্যাঁ, কর্তাকে ফলো করে, কিন্তু এই যে কর্তাকে ফলো করে তো বুঝতে পারলাম, কিন্তু সত্যি প্রত্যয়ের সাথে রূপটা কি করে হয় সেইটা এখন দেখতে হচ্ছে। যে একটা ধাতুর পরে আমি, হ্যাঁ, অ্যাপ্লিকেশনটা কিভাবে হবে, যে সত্যি প্রত্যয় শব্দ আর ধাতু পঠাতি, সেই পঠাতি থেকে আমি সত্যি প্রত্যয় শব্দটা পাবো কি করে, তার প্রসেস হচ্ছে এইটা পাওয়ার উপায়। আমাকে যে কোনো ধাতু দেখতে হবে, ধাতুটা প্রথম পুরুষের বহুবচনের রূপ দেখতে হবে, সেখানে যদি দন্তেন্য তয়হস্যই থাকে শেষে, তাহলে দন্তেন্য ইকার বাদ দিলে যেটা পড়ে থাকে সেটা হচ্ছে প্রাতিপদিক, আর তয়হস্যই থাকলে শেষে ইকার বাদ দিলে পড়ে থাকলে সেটা প্রাতিপদিক। যেখানে দন্তেন্নয় তয়হস্যই শেষে আছে সেখানে শব্দের রূপটা চলবে ধাবত শব্দের মতো, যেখানে তয়হস্য শেষে আছে সেখানে শব্দটা চলবে মরুৎ শব্দের মতো। এটা হচ্ছে পুলিঙ্গ এবং নপুংসক লিঙ্গের নিয়ম। ঠিক আছে? অর্পিতা ম্যাডাম বোঝা গেছে? হ্যাঁ স্যার, বোঝা গেছে। আচ্ছা, এবারে আমরা এটার কি দেখলাম, পুলিঙ্গে কি করে চলে। পুলিঙ্গে ধাবত শব্দের মতো চলবে, যে মানে যদি ধাতুর বহু বচনে দন্তেন্নয় তয়হস্যই শেষে থাকে তাহলে পুলিঙ্গে ধাবত শব্দের মতো চলবে, আর শেষে যদি তয়হস্যই থাকে তাহলে পুলিঙ্গে মরুৎ শব্দের মতো চলবে, দেখলাম। এবারে ক্লিবলিঙ্গেও তো একই নিয়ম, মানে শব্দরূপ পাওয়ার নিয়ম তো একই, কিন্তু সব ক্লিবলিঙ্গেও কি ধাবত শব্দের মতো চলবে না, ক্লিবলিঙ্গে শব্দরূপটা একটু আলাদা। ক্লিবলিঙ্গে যেখানে যদি ধাতুর বহু বচনে দন্তেন্নয় তয়হস্যই থাকে তাহলে ক্লিবলিঙ্গে প্রাতিপদিকটা চলবে পচত শব্দের মতো। পচত, পচত রূপটা কিরকম হয় দেখুন, লেখা আছে পচত, পচন্তি, পচন্তি, পচত, পচন্তি, পচন্তি। ঠিক আছে? তাহলে আমি যদি বলি মিত্রাণি ফলম, আচ্ছা প্রথমে এক বচনে করি, মিত্রম ফলম খাদতি, মিত্রম ফলম খাদতি। আচ্ছা, এখানে সত্যি প্রত্যয় করলে কি হবে বলুন? মিত্রম ফলম খাদত স্তহ সন্তি অস্তি 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 মিত্রম ফলম খাদত अस्ति। আচ্ছা, অন্য একজন বলুন। স্যার আমাদের বলা হয়েছিল নপুংসকলিঙ্গে জগৎ শব্দের মতো রূপ হবে। না, জগৎ শব্দের মতো হবে যদি শেষে তয়হস্যই থাকে। ঠিক
আছে, দেখুন তার পরের নিয়মটাই দেখুন আচ্ছা লেখা আচ্ছা আছে। তো হ্যাঁ তারপরেই লেখা আছে, হ্যাঁ হ্যাঁ স্যার আচ্ছা। হ্যাঁ, এখানে দেখুন খুব বেশি পার্থক্য নেই, দ্বিবচনে পার্থক্য রয়েছে। দেখুন পচত জগৎ, পচন্তি জগন্তি, দ্বিবচনে দেখুন ওখানে পচন্তি দন্তেন্য আছে, জগতে দেখুন দন্তেন্য নেই। ঠিক আছে, এইটুকু পার্থক্য রয়েছে। হলো, তাহলে এখন আমি যদি বলি মিত্রে, মিত্রে ফলম খাদাতঃ, মিত্রে ফলম খাদাতঃ, এটা বলুন অন্য কেউ কি হবে সত্যি প্রত্যয় করলে। স্যার কি বলুন, বললেন আরেকবার বলুন। মিত্রে, মিত্রে, মিত্রে ফলম খাদাতঃ, তাহলে হবে মিত্রে ফলং খাদন্তি তহ। খাদন্তি, খাদন্তি বানান কি হবে? খয়াকার দ দন্তে নয় তয় দীর্ঘই হবে। হ্যাঁ, দন্তের দীর্ঘ হবে, খুব ভালো। মিত্রে ফলম খাদন্তি স্তঃ, এটা এইটা সবাই বুঝতে পারলেন কি করে হলো? আকাশবাবু বোঝা গেছে? আপনি একটু বুঝিয়ে দিন, আমি হ্যাঁ স্যার, বুঝতে পারলাম না সেটটা। দ্বিবচনে আছে বলে সেজন্য, হ্যাঁ যেহেতু দেখুন, কর্তা দ্বিবচনে আছে তাহলে সেহেতু কর্ম দ্বিবচনে থাকবে। কর্ম নয়, শত্রুবর্তান্ত ক্রিয়া, শব্দ, ক্রিয়াপদ, ক্রিয়াপদ, শত্রুবর্তান্ত শত্রুবর্তান্ত শব্দ। হ্যাঁ শত্রুপদ। হ্যাঁ, নন্দবাবু করতে এখন খুবই সহজ। এখন আমরা কি জানলাম যে স্যার আমি আপনার বুঝতে পারিনি। দেখুন শত্রুবর্তান্ত শব্দটা কাকে ফলো করে, কাকে অনুসরণ করে চলে? শত্রুবর্তান্ত প্রত্যয় শব্দ কর্তৃবাচ্য। কর্তাকে, কর্তাকে অনুসরণ করে, কর্তৃবাচ্য হয়, কর্তাকে অনুসরণ করে, হ্যাঁ তাই তো? কর্তা। মানে হ্যাঁ কর্তার যেই লিঙ্গ, যেই বচন, যেই বিভক্তি, শত্রুবর্তান্ত শব্দেরও সেই লিঙ্গ, সেই বচন, সেই বিভক্তি, তাই তো? আর আমি কি আপনাকে কি বাক্য বলেছি? মিত্রে ফলম খাদাতঃ, এই বাক্যে কর্তা কি রয়েছে বলুন? মিত্রে ফলম ফলম খাদাতঃ, এখানে কর্তা কি? এই বাক্যে কর্তা কি? মিত্র, মিত্র না ফলম হবে স্যার, বুঝতে পারছি না। ফলম তো কর্ম, মিত্রে, এই বাক্যটার মানে কি ফলম, বলুন দেখি? হ্যাঁ ফলম, ফলম তো কর্ম, ফলকে মিত্রে খাচ্ছে, ফলম, খাদাতঃ। মিত্রে মিত্রে হচ্ছে কর্তা, তাই তো? এই কর্তা। মিত্রে এইটা হ্যাঁ, কি, এখানে শব্দ কি? মিত্রে এখানে কি শব্দ, কোন শব্দের রূপ এটা? মিত্রে মানে তো স্যার এটা তো পুংলিঙ্গ শব্দ স্যার। না, এটা পুল্লিঙ্গ নয় তো। মিত্রা হয়। না না, মিত্রম, মিত্রম ও তাহলে তো ক্লিবলিঙ্গ শব্দ। ক্লিবলিঙ্গ শব্দ, এটা ফল শব্দের মতো চলে। মিত্রম, মিত্রে, মিত্রাণি, ফলম, ফলে, ফলানি। মিত্রাণি, ফলানি। ঠিক আছে, তাহলে মিত্রে এটা তাহলে কোন শব্দ, এটা তাহলে কোন বিভক্তির কোন বচনের রূপ? মিত্রে মানে তো ষষ্ঠী হয়ে যাচ্ছে, ষষ্ঠীর না এক না না, বচন, হুম, সপ্তমী। না না, হচ্ছে না এখানে, এটা হচ্ছে সপ্তমীর এক বচনেও মিত্রে হয়, কিন্তু কর্তায় কি সপ্তমী হয়? না কর্তায় সেটা কোন তো হবে বিভক্তি না, হয়? কর্তায় কোন অধিকরণ বিভক্তি হয়? হয়ে যাবে তো, অধিকরণ হয়ে যাবে। তাহলে কর্তায় কোন বিভক্তি হয়? কর্তায় তো প্রথমা বিভক্তি হয় স্যার। প্রথমা হয়, তাহলে মিত্রে এটা হচ্ছে প্রথমার দ্বিবচন। ও আচ্ছা, ফলম ফলে, হ্যাঁ মিত্রম, মিত্রে। হ্যাঁ, তাহলে প্রথমার দ্বিবচন কর্তা, বুঝতে পেরেছেন? তাহলে এবারে যদি হ্যাঁ, কর্তা যদি প্রথমার দ্বিবচনে হয়, তাহলে শত্রু প্রত্যন্ত শব্দটাও কি হবে? প্রথমার দ্বিবচনে হবে। বুঝা গেছে তো? প্রথমা দ্বিবচনে হবে। হ্যাঁ কর্তার যেই লিঙ্গ, যেই বচন, যেই বিভক্তি, শত্রু প্রত্যন্ত শব্দ সেই লিঙ্গ, এটা তো বুঝতে পেরেছেন? তাহলে কর্তা যদি হ্যাঁ প্রথমার দ্বিবচনে হয়, শত্রু প্রত্যন্ত শব্দটাও প্রথমার দ্বিবচনে হবে। হ্যাঁ, তাহলে এবারে হ্যাঁ, এবারে শত্রু প্রত্যন্ত শব্দ এখানে, এবারে কর্তা এখানে কোন লিঙ্গে রয়েছে? কর্তা কর্তা কোন লিঙ্গের দ্বিতীয়, শব্দ? লিঙ্গ, লিঙ্গ পুলিঙ্গ নাকি ক্লিবলিঙ্গ নাকি স্ত্রীলিঙ্গ? ক্লিবলিঙ্গ, ক্লিবলিঙ্গ স্যার, ক্লিবলিঙ্গ। তাহলে ক্লিবলিঙ্গ। শত্রুবর্ত শব্দটা কোন লিঙ্গের মতো চলবে? ক্লিবলিঙ্গের মতো চলবে। ক্লিবলিঙ্গের ক্লিবলিঙ্গে, মতো, হ্যাঁ। ক্লিবলিঙ্গে শব্দটা কোন শব্দের মতো চলে বলা হলো? পচত, আহ, তাই তো? আচ্ছা, হ্যাঁ আমরা এক্ষুনি দেখলাম পচত শব্দের মতো। পচত শব্দের প্রথমার দ্বিবচনে কি রূপ হয়? পচন্তি। পচন্তি। তাহলে খাদত শব্দের প্রথমার দ্বিবচনে কি রূপ হবে?
খাদন্তি দীর্ঘইকার হবে। খাদন্তি, ওটাই উনি বললেন, মিত্রে ফলম খাদন্তি খাদন্তি স্তহ। সাহা। বোঝা গেছে এবার? এবার বুঝতে পেরেছি। হ্যাঁ, এইভাবে বুঝতে হবে। ধন্যবাদ স্যার। আচ্ছা, তাহলে একই রকম, শুধুমাত্র এখানে দন্তের তয় হর্ষই থাকলে শেষে পচত শব্দের মতো চলবে ক্লিবলিঙ্গে, আর শেষে যদি তয় হর্ষই থাকে তাহলে জগৎ শব্দের মতো চলবে ক্লিবলিঙ্গে। এইটুকুই। যেমন পুলিঙ্গে দুটো আলাদা আলাদা শব্দ দেখানো হয়েছে, দন্তের তয় হর্ষ শেষে থাকলে ধাবত শব্দ, তয় হর্ষ শেষে থাকলে মরুৎ শব্দ, সেরকম ক্লিবলিঙ্গেও দন্তের তয় হর্ষ শেষে থাকলে পচত শব্দ, তয় হর্ষ শেষে থাকলে জগৎ শব্দের মতো চলবে। এই হচ্ছে নিয়ম। তাহলে পুলিঙ্গ এবং স্ত্রীলিঙ্গ, বস্ত্রম হ্যাঁ বলুন বলুন। বলছি বস্ত্রম কি ওই কবর্গীয় ব না অন্তস্থ বর্গীয়? অন্তস্থ, বস্ত্রম বানান বস্ত্রমটা অন্তস্থ, বস্ত্রম। বস্ত্রম, ঠিক আছে। তাহলে ক্লিবলিঙ্গে এবং পুলিঙ্গে সত্রী প্রত্যয়ান্ত শব্দের প্রয়োগ কিরকম হবে, বা শব্দরূপটা আপনি মূল শব্দ প্রাতিপদিক কিরকম কিভাবে পাবেন, তার উপায় কি, এবং সেই প্রাতিপদিকটা পুলিঙ্গে কোন শব্দের মতো চলবে এবং ক্লিবলিঙ্গে কোন শব্দের মতো চলবে, সেটা কি বোঝা গেছে সবার? হ্যাঁ, মোটামুটি বুঝতে পেরেছি স্যার। তবে এগুলো পড়তে হবে, পড়লে আরো ব্যাপারটা পরিষ্কার হবে। অবশ্যই অবশ্যই, সে তো এটা আমি আপনি আমাদের স্টাডি মেটেরিয়াল দিয়ে দেবো, হোমওয়ার্কও দেবো, নিয়ে সেসব নিয়ে কোনো অসুবিধা নেই, সেসব হবে। আচ্ছা দেখুন, আমি এখানে কিছু বলছিলাম যে বলুন। স্যার বলছি, আপনি যে পড়াচ্ছেন না, তার একটা সিলেবাস দিলে ভালো হয়। সিলেবাস, আচ্ছা মানে কি কি পড়ানো হবে তাই তো? হ্যাঁ, মানে প্রস্তাবিত টাইপের। আমাদের রাজেশ স্যার চ্যান্টিং লেভেল 2 তে পড়াতেন, তারপর উনি আবার একটা স্পেশাল ব্যাচ করে আবার লেভেল 3 টাইপের একটা পড়াচ্ছেন। ওখানে না দেখি উনি সমস্ত কি কি পড়াবেন আগামী 2-3 মাসে, তার একটা মানে রূপরেখা থাকে আর কি। এবার আচ্ছা ওটা দেখলে খুব পরিষ্কার হয় আর কি। আচ্ছা, আমি দিয়ে দেবো, আমার কাছে ওটা তৈরি করা আছে অলরেডি। আমি মানে এই আচ্ছা 4 মাসে কি কি পড়াবো সেটা আমার কাছে রেডি করা আছে, লেখা আছে, আমি সেটা আপনাদের শেয়ার করে দেবো, ঠিক আছে, গ্রুপে। আচ্ছা আচ্ছা স্যার। আচ্ছা, তাহলে এবারে আমরা যদি এই বাক্যগুলো করা দেখি তাহলে দেখবেন বুঝতে পারছেন। রামঃ মন্ত্রম পঠতি, রামঃ মন্ত্রম পঠনস্তি, রামৌ মন্ত্রম পঠতঃ। আমি বাক্যগুলো পড়ছি, কোথাও যদি কোনো বাক্য মনে হচ্ছে এটা কি করে হলো, তাহলে আমাকে জিজ্ঞাসা করবেন, ঠিক আছে। রামৌ মন্ত্রম পঠতঃ, এখান থেকে কি হবে সত্যি করলে, রামৌ মন্ত্রম পঠন্তৌ স্তঃ। বহুবচনে কি হবে, রামাহ মন্ত্রম পঠন্তঃ সন্তি। বোঝা যাচ্ছে। অর্জুনঃ শ্লোকম লিখতি, কি হবে, অর্জুনঃ শ্লোকম লিখন अस्ति। অর্জুনৌ শ্লোকম লিখতঃ, কি হবে, অর্জুনৌ শ্লোকম লিখন্তৌ স্তঃ। বালকঃ কবিতাম রচয়তি, সত্যি করলে কি হবে, বালকঃ কবিতাম রচয়ন अस्ति। বালকৌ কবিতাম রচয়তঃ, বালকৌ কবিতাম রচয়ন্তৌ স্তঃ। বোঝা যাচ্ছে বাক্যগুলো? সকলে বোঝা যাচ্ছে তো? হ্যাঁ স্যার। হ্যাঁ ঠিক। রামঃ জনান রক্ষতি, বলছি স্যার, হ্যাঁ এগুলো বলুন। যখন কোনো প্যারাগ্রাফ বা গল্প পড়া হয় এইগুলোর প্রয়োগ থাকে তো? একদম একদম প্রচুর থাকে, শত্রু প্রত্যয় সমাজ প্রত্যয়ের উপর প্রচুর থাকে, প্রচুর প্রয়োগ থাকে। এবারে এখানে একটা বিষয়, শত্রু প্রত্যয় দেখবেন মানে অ্যাকচুয়ালি মানে বর্তমান সংস্কৃতে শত্রু প্রত্যয়ের প্রয়োগটা অনেকটা ওই কন্টিনিউয়াস অর্থে হয়ে গেছে। আমরা যে প্রেজেন্ট কন্টিনিউয়াস বলি, যে হ্যাঁ হি ইজ ডুইং, এই যে ইজ ডুইং যেটা আমরা বলছি না, বা হি ইজ ইটিং, হি ইজ রাইটিং, এই যে অর্থটাতে, এই অর্থটাতেই কিন্তু শত্রু প্রত্যয়ের প্রয়োগটা দেখা যাচ্ছে এখন। মানে হি রাইটস, গতকাল কথা হচ্ছিল স্যারের সঙ্গে একটু, ওই হ্যাঁ আগের দিনে অ্যাকচুয়ালি সঙ্গে। অ্যাকচুয়ালি কিন্তু এই অর্থে হবার কিন্তু কোনো নিয়ম পাণিনীয় ব্যাকরণে নেই। পাণিনীয় ব্যাকরণে শত্রু প্রত্যয় বর্তমান কাল অর্থে হয় লেখা আছে, সানজ প্রত্যয় বর্তমান কাল অর্থে লেখা আছে, ঠিক আছে। সেখানে মানে বর্তমান প্রেজেন্ট কন্টিনিউয়াস বা
এই অর্থে সত্যির প্রত্যয় বা সনজ প্রত্যয় নিয়মগুলো কিন্তু লেখা নেই। কিন্তু এখন কি হয়েছে, ওই প্রয়োগ হয় তো প্রচুর, এখনকার যে লেখা বেরোয় বা এখন যারা লেখেন তারা প্রয়োগ করতে করতে এখন এমন হয়ে গেছে, এখন মানে সত্যির প্রত্যয় প্রয়োগ করছে মানে একটা কন্টিনিউয়াস অর্থ অটোমেটিক্যালি আমাদের মাথায় চলে আসে। কারণ এমনি এমনি প্রেজেন্টের জন্য তো রামহমন্ত্রম লিখতি এটাই রয়েছে, রামহমন্ত্রম লিখতি অর্জুনঃ শ্লোকম লিখতি এরকমই রয়েছে। তাহলে অর্জুনঃ শ্লোকম লিখানাস্তি এইটারও সেই অর্থ, এটা আমাদের মাথায় ঠিক করে ঢুকতে চায় না। আমাদের এটাই মনে হয় অর্জুনঃ শ্লোকম লিখানাস্তি মানে অর্জুন ইজ রাইটিং আ শ্লোকা, আর অর্জুনঃ শ্লোকম লিখতি মানে অর্জুন রাইটস শ্লোকা। অর্জুনঃ শ্লোকম লিখানাস্তি মানে অর্জুন ইজ রাইটিং আ শ্লোকা। এই একটা অর্থের মানে আমাদের মাথায় চলে এসছে, এটা আমাদের মাথাতেও এসছে, এটা এখন হয় প্রয়োগ। আমার এখানে এইটুকুই বলার যে যদি কেউ কন্টিনিউয়াস অর্থে সত্যি প্রত্যয় করে সেটা ভুল কিছু নয়, কেননা কন্টিনিউয়াস অর্থে সত্যি প্রত্যয় হয় না এটা কোথাও বলা নেই। বর্তমান কাল অর্থে সত্যি প্রত্যয় হয় মানে যে কোনো বর্তমান অর্থে সত্যি প্রত্যয় হতে পারে। কিন্তু যদি আপনি যদি মানে এমনি প্রেজেন্ট অর্থে অর্জুনঃ শ্লোকম লিখানাস্তিটা প্রয়োগ করেছেন, কেউ কেটে দিয়েছে, সে কিন্তু ভুল করলো। কি বললাম বোঝা গেছে? মানে অর্জুনঃ শ্লোকম লিখানাস্তি এটা যদি কেউ কন্টিনিউয়াস অর্থে করে সেটা ভুল কিছু নয়, ঠিকই আছে, করতেই পারে। কিন্তু অর্জুনঃ শ্লোকম লিখানাস্তি এটা কন্টিনিউয়াস অর্থেই হবে, অন্য অর্থে হবে না, সেই চিন্তাটা করা ভুল। যদি কেউ লিখে থাকে, যদি কোথাও প্রয়োগ থাকে, সেটা ভুল কিছু না, এটা মাথায় রাখতে হবে। সকলে বুঝতে পেরেছেন কি বললাম? স্যার লিখতি আছে তো স্যার? হ্যাঁ, লিখতি তাহলে আছে। স্যার মারুত শব্দের মতো হবে তো? না, মরুত শব্দের মতো? না, আমাদের নিয়ম কি ছিল? বহু বচন নিতে হবে। বহু বহু বছরের বচনে রূপটা কি দেখতে হবে। লিখতির বহু বচনে কি হয়? লিখন্তি হয়ে যায় না? হ্যাঁ স্যার। তাহলে ওখানে দন্তের নয় তয়স্যই চলে আসছে, তাহলে ভাবত শব্দের মতো হয়ে যাবে। এক বচনের রূপ নয়, এক বচনের রূপে সব জায়গাতেই দেখবেন তয়স্যই আছে, ঠিক আছে? আপনাকে বহু বচন রূপে দেখতে হবে, তখনই আপনি পার্থক্য পাবেন, মানে কোথাও তয়স্যই কোথাও দন্তের তয়স্যই, এই পার্থক্যটা তখনই পাবেন, ঠিক আছে? তাহলে এখন দেখুন, বালকঃ কবিতাম রচয়তি, বালকঃ কবিতাম রচয়ন अस्ति, বালকৌ কবিতাম রচয়তঃ, বালকৌ কবিতাম রচয়ন্তৌ স্তः। রামঃ জনান রক্ষতি, রামঃ জনান রক্ষন अस्ति, রামৌ জনান রক্ষতঃ, রামৌ জনান রক্ষন্তৌ স্তः। এরকম কিছু প্রয়োগ রয়েছে। শ্যামঃ বিদ্যালয়ং গচ্ছতি, শ্যামঃ বিদ্যালয়ং গচ্ছন अस्ति, শ্যামৌ বিদ্যালয়ং গচ্ছতঃ, শ্যামৌ বিদ্যালয়ং গচ্ছন্তৌ স্তः। পঠন্তি থেকে পঠত হচ্ছে, লিখন্তি থেকে লিখত, গচ্ছন্তি থেকে গচ্ছত, রক্ষন্তি থেকে রক্ষত, কিন্তু দদাতি থেকে কি হচ্ছে? দদত। সেই রূপটা কিন্তু পঠন্তু পঠন্তর মতো হবে না, দদত দতু দত হবে। কেন না এখানে বহু বচনে পঠন্তি, লিখন্তি, গচ্ছন্তি, রক্ষন্তির মতো নয়, কি হয়? দদাতি দত্তঃ দদন্তি হয় না, কি হয়? দদাতি দত্তঃ দদতি হয়। তাহলে বহু বচনের শেষে তয়হস্যই আছে, দন্তের নয় তয়হস্যই নেই, রূপটা মরুতের মতো হবে, ধাবতের মতো হবে না, এটা মাথায় রাখতে হবে। হলো? এরপরে আমরা তাহলে পুলিঙ্গ ক্লিবলিঙ্গের মোটামুটি ক্লিয়ার। এরপরে আমরা কিছু স্ত্রীলিঙ্গের নিয়মটা দেখবো, ঠিক আছে? স্তোত্রী প্রত্যয়, সানস প্রত্যয়টা পরের দিন দেখবো। আচ্ছা, দেখুন স্ত্রীলিঙ্গের ক্ষেত্রে, আচ্ছা পুলিঙ্গ ক্লিবলিঙ্গ সবার বোঝা গেছে তো? তাহলে আমি স্ত্রীলিঙ্গে ঢুকছি, নাহলে আবার ওখানে না ক্লিয়ার হলে পরেরটা যেন ভুলিয়ে যাবে। পুলিঙ্গ ক্লিবলিঙ্গ সকলের ক্লিয়ার? কারোর কোনো অসুবিধা রয়েছে? আচ্ছা, তাহলে সকলের ক্লিয়ার, এটাই বুঝলাম। স্ত্রীলিঙ্গে যাচ্ছি। এতগুলো নিয়ম স্যার? এটা এখন মনে হচ্ছে অতগুলো নিয়ম, পরে দেখবেন এই নিয়মগুলো কিছুই না। তো নিয়ম বলতে দেখুন, এখানে নিয়ম কিন্তু কিছুই নেই, শুধু নিয়ম বলতে এখানে শব্দরূপগুলো চেঞ্জ হয়েছে, এইটুকুই। নিয়ম কি আছে? বহু বচনের রূপ নিন, দন্তের নয় তয়হস্যই বাদ দিন, তয়হস্যই বাদ দিন, তয়হস্যই কারটা বাদ দিয়ে দিন, এইটুকুই নিয়ম। নিয়ম শুধু মনে রাখতে হবে যে কখন কোন শব্দের মতো চলে, এইটুকুই মনে রাখতে হবে।
পুলিঙ্গে ধাবত এবং মরুত রয়েছে, ক্লিবলিঙ্গে পচত আর জগৎ রয়েছে। এইটুকু, এই তো নিয়ম। ঠিক আছে, এবারে স্ত্রীলিঙ্গে সত্যি প্রত্যয়ান্ত শব্দের নির্ধারণ আমরা কি করে করবো সেটা দেখতে হবে। কর্তা যদি স্ত্রীলিঙ্গে হয় তাহলে এখানেও কি করতে হবে, লট লকারে, এখানে কি করতে হবে, লট লকারে প্রথম পুরুষের এক বচনের রূপ নিতে হবে। ঠিক আছে, আগেরটায় কি ছিল, প্রথম পুরুষের বহু বচনের রূপ নিতে হচ্ছিল পুলিঙ্গ ক্লিবলিঙ্গের ক্ষেত্রে, এখানে প্রথম পুরুষের এক বচনের রূপ নিতে হবে। এবারে সেই এক বচনের রূপে দুটো দিক থাকতে পারে, একটা হতে পারে যে এক বচনের রূপে শেষে অতি আছে, আর একটা হতে পারে অতি নেই। ঠিক আছে, অতি আছে অতি নেই। যদি শেষে অতি থাকে তাহলে বহু বচনের রূপ নিয়ে অন্তিম ইকারটাকে দীর্ঘ করে দিতে হবে। উদাহরণ দিলে স্পষ্ট হয়ে যাবে। দেখুন আমি যে বললাম, একটা যেমন ধরলাম, সীতা মন্ত্রম পঠতি, সহজ বাক্য, সীতা মন্ত্রম পঠতি। এবার এই যে পঠতি ক্রিয়াপদটা রয়েছে এটা প্রথম পুরুষের এক বচনের রূপ। এবার এই পঠতি এখানে শেষে অতি আছে নাকি অতি নেই? পঠতি এখানে শেষে অতি আছে না নেই? হ্যাঁ স্যার আছে। অতি আছে। অতি আছে, ঠিক আছে। তাহলে যদি অতি থাকে তাহলে কি নিয়ম দেখলাম, অতি থাকলে আপনাকে কি করতে হয়, বহু বচনের রূপ নিতে হয়। বহুবচনের রূপ কি, পঠতির বহুবচনের রূপ কি হয়, পঠন্তি। 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 বহু বচনের রূপ নিয়ে কি করতে হবে, অন্তিম যে ইকার সেটাকে দীর্ঘ করে দিতে হবে। পঠন্তি এর ইকারটা দীর্ঘ করলে কি হবে, কারোর একটা কথা ইকো হচ্ছে, আমার কথাটা ইকো হচ্ছে, দেখুন কারণ হচ্ছে এটা, এবার হচ্ছে না। ঠিক আছে, তাহলে পঠন্তি, এই যে এখানে হ্রস্ব ইকারটা আছে এটাকে দীর্ঘ করে দিলাম, তাহলে কি হলো, পঠন্তি হলো। এই পঠন্তি এটা হচ্ছে প্রাতিপদিক। ঠিক আছে, এবারে এই প্রাতিপদিকটা কার মতো চলবে, নদী শব্দের মতো চলবে। তাহলে সীতা মন্ত্রম পঠতি, এই বাক্যে সত্যি প্রত্যয় করলে কি রূপ হবে, কি রকম বাক্য হবে বলুন? বলুন, যে পারবেন বলুন। সীতা মন্ত্রম পঠতি, সীতা মন্ত্রম পঠন্তঃ। হলো না। স্যার আপনার লেখাটা আমি দেখতে পাচ্ছি না, একটু দেখালো আর সরে গেল। কেউ দেখা যাচ্ছে না লেখা? না এবার দেখা গেল, এবার দেখা যাচ্ছে। এবার বলুন, সীতা মন্ত্রম পঠতি, এখানে যে এই বাক্যে সত্যি প্রত্যয় করলে কিরকম বাক্য হবে বলুন? सीता मन्त्रं पठन्ती अस्ति। সীতা মন্ত্রম পঠন্তি अस्ति, সীতা মন্ত্রম পঠন্তি अस्ति। বাকিরা বুঝতে পেরেছেন? দেখুন, বুঝতে না পারলে জিজ্ঞাসা করুন কোথায় সমস্যা হচ্ছে। নদী শব্দের মতো, নদী শব্দের মতো কি করে হলো স্যার? নদী শব্দের প্রথম আর এক বচনে কি রূপ হয়? নদী। নদী প্রথম আর এক বচনে নদী। হ্যাঁ। পঠন্তি এই শব্দের প্রথম আর এক বচনে কি রূপ হবে? পঠতি। পঠন্তি একই রূপ, যেটা নদী শব্দের নদী দীর্ঘ ইকার আছে, নদয় দীর্ঘ নদী, আর এখানেও দীর্ঘ ইকার, দন্তের নয়তায় দীর্ঘ ইকার, একই রকম রূপ হবে না, যেটা শব্দ সেটাই রূপ, আলাদা কিছু হয় না প্রথম আর এক বচন, তাই না? বুঝতে গেছে? এখন যদি আমি বাক্য চেঞ্জ করি, দিই বালিকাহা বালিকাহা মন্ত্রম পঠন্তি, বালিকাহা মন্ত্রম পঠন্তি, এখানে কি হবে বলুন দেখি চেঞ্জ করলে?
বহু বচনে করে দিয়েছি। বালিকাহ মন্ত্রম পঠন্তি। বালিকাः মন্ত্রম পঠন্ত্যः পঠন্ত্যः अस्ति सन्ति सन्ति সন্তি। বালিকাহ মন্ত্রম পঠন্ত্যः সন্তি। এই তো। বুঝতে পেরেছেন এবারে চেঞ্জটা? বুঝা হ্যাঁ গেছে? স্যার হ্যাঁ, এই হচ্ছে ব্যাপার। তাহলে কি নিয়ম এখানে পেলাম, যে এক বচনে অতি আছে না অতি নেই। যদি অতি থাকে তাহলে বহু বচনের রূপ নিয়ে শেষে যে ইকারটা আছে দীর্ঘ করে দাও, যেটা পাবো সেটা হচ্ছে প্রাতিপদিক। সেই প্রাতিপদিকটা দীর্ঘই কারান্ত হয়ে যাচ্ছে, নদী শব্দের মতো চলবে। এবারে যদি অতি না থাকে তাহলে কি হবে? যদি অতি না থাকে তাহলে বহু বচনের রূপ নিতে হবে, নিয়ে তার শেষে দন্তেন্নয় হর্ষই থাকবে। সেখান থেকে ন বাদ দিয়ে অন্তিম ইকারটা দীর্ঘ হয়ে যাবে। ন বাদ দিয়ে অন্তিম ইকারটা দীর্ঘ করতে হবে। মানে যেমন উদাহরণ দেওয়া হয়েছে, করোতি করোতি, খুব প্রসিদ্ধ রূপ করোতি। করোতি এখানে কি অতি আছে না অতি নেই? করোতি নেই, অতি নেই, অতি কি আছে, আছে? অতি নেই। হ্যাঁ, অতি নেই, অতি অতি আছে, আছে। অতি নেই। হ্যাঁ হ্যাঁ, অতি নেই, অতি আছে, তাই না? করোতি এখানে ভাঙলে কি হবে? ক র ও তয় হর্ষই। তাহলে শেষে অতি নেই, অতি আছে। তাহলে অতি নেই, অতি না থাকলে কি করব? বহুবচনের রূপ নেব। করতির বহুবচনের রূপ কি? করোতি কুরুতাহ কুরবন্তি, এই রূপটা হয়। নিয়ে কি করতে হবে? দন্তেন্নটাকে বাদ দিয়ে দিতে হবে। তাহলে কুরবন্তি, এখান থেকে দন্তেন্ন বাদ দিলে কি করে থাকে? কুরবাতি। মানে দন্তেন্ন বাদ দিয়ে শেষের যে হর্ষইকার তাকে দীর্ঘইকার করে দিতে হবে। তাহলে কি হবে? কুরবাতি। মানে কি আসছে সহজ কথা, অতি থাকলে দন্তেন্ন থাকবে, অতি না থাকলে দন্তেন্ন বাদ যাবে। এই হচ্ছে ব্যাপার। এবারে এবারে ধরুন দদাতি। দদাতি দদাতি এখানে অতি আছে না অতি নেই? অতি আছে স্যার নেই। দাদা না, দদাতি আতি আতি আছে। আছে, অতি তো নেই। আতি আছে, অতি তো নেই, তাই না? আতি আছে, আমি হ্যাঁ তো দদাতি বলছি, আতি, অতি নেই। হ্যাঁ তাহলে এখানে হ্যাঁ স্যার। বহুবচনের রূপ কি? দদতি। দদাতি দত্ত দদতি। এখানে দন্তেন্ন নেই, তাহলে বাদ দেওয়ার ব্যাপারও নেই। যা দধির আগে কি করে দিন? দীর্ঘ করে দিন, তাহলে কি হবে? দদতি। ঠিক আছে, দদতি। ওটাকে একটু লিখে দেখাবেন স্যার? বুঝতে পারছি না স্যার, একটু লিখে দেখাবেন? এই দেখুন এখানে লেখাই আছে, এই দেখুন করোতি। করোতি, হ্যাঁ, করতির করতি বহুবচন কি হয়? করতির বহুবচন কি হয়? কুরবন্তি। করতি কুরুতাহ কুরবন্তি। এখান থেকে কুরবন্তি থেকে দন্তেন্ন বাদ দিলে কি আসছে? কুরবন্তি থেকে দন্তেন্ন বাদ দিন, কুরবাতি। শেষের হর্ষইকারটা দীর্ঘই করে দিন, কি হবে? কুরবতি। এটাই তার পরে লেখা আছে কুরবাতি। ঠিক আছে, এইভাবে প্রাতিপদিকটা পাবেন। এবারে এই যে দীর্ঘইকারান্ত শব্দ, এটা নদী শব্দের মতোই চলবে। তাহলে এখানে শব্দের কোনো ব্যাপার নেই। শব্দ অতি থাক অতি না থাক, সমস্ত শত্রু প্রত্যন্ত শব্দই স্ত্রীলিঙ্গে নদী শব্দের মতোই চলে। এটা পুরো ক্লিয়ার, তাই না? সমস্ত শত্রু প্রত্যন্ত শব্দই স্ত্রীলিঙ্গে নদী শব্দের মতো চলে, এখানে কোনো ব্যাপার নেই, এখানে শব্দের কোনো আলাদা কিছু নেই। কিন্তু পার্থক্য কোথায়? যদি অতি থাকে তাহলে দন্তেন্ন থাকবে, যদি অতি না থাকে তাহলে দন্তেন্ন বাদ যাবে। স্যার, কবি শব্দ কি হর্ষইকারান্ত নপুংসকলিঙ্গ? না, কবি শব্দ হর্ষইকারান্ত পুলিঙ্গ শব্দ। পুংলিঙ্গ। তাহলে ওটা পুংলিঙ্গ। কোন শব্দের মতো চলবে স্যার? মানে আমার কবি কাছে শব্দ 10টা শব্দরূপে 10টা একটা লিস্ট আছে প্রিন্ট আউট করা। কি কি শব্দ আছে বলুন? বাড়ির শব্দের মতো চলবে? ওয়ারি? না 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 না, হরি আছে, হরি শব্দ আছে। হরি আছে, এটা তো লেখা আছে হর্ষইকারান্ত নপুংসকলিঙ্গ লেখা আছে হরি। হরি না, তাহলে ভুল আছে, এটা পুলিঙ্গ হবে।
ওটা পুংলিঙ্গ হবে। আর বাড়িটা কি স্যার নপুংসকলিঙ্গ হবে? হ্যাঁ, বাড়িটা হস্যইকারান্ত নপুংসকলিঙ্গ শব্দ, আর হরিটা পুংলিঙ্গ, তাই তো? পুলিঙ্গ শব্দ। হ্যাঁ, তাহলে ঠিক আছে, কবি আর হরি একই রকম। একই রকম, একই রকম। ঠিক আছে, এই হলো হচ্ছে আপনার স্ত্রীলিঙ্গে নিয়ম। আমরা কিছু উদাহরণ দেখে নিই, তাহলে জিনিসটা আরো আমাদের কাছে স্পষ্ট হয়ে যাবে। যেমন ধরুন এখানে উদাহরণ দেওয়া আছে, সীতা কবিতাম লিখতি। লিখতি এখানে শেষে অতি আছে, তাই তো? তাহলে কি করব, লিখতির বহুবচন কি হবে? লিখতি, লিখতাহ, লিখন্তি। যেহেতু অতি আছে তাহলে দন্তেন্য বাদ দেওয়ার দরকার নেই। লিখন্তি শেষে হস্যইকারটাকে দীর্ঘইকার করে দেবো, তাহলে কি হবে? লিখন্তি। তাহলে সীতা কবিতাম লিখন্তি अस्ति। সীতে হলে মানে কর্তা দ্বিবচন হলে কি হয়ে যাবে? শত্রুবদ্ধ শব্দ দ্বিবচনে হয়ে যাবে। তাহলে সীতে কবিতাম লিখন্ত্যৌ স্তঃ। ঠিক আছে, কর্তা বহুবচন হলে সেটা শত্রুবদ্ধ শব্দ বহুবচন হয়ে যাবে, কি হবে? সীতাহ কবিতাম লিখন্ত্যঃ সন্তি। বালিকা কাব্যম পঠন্তি अस्ति। बालिके काव्यम पठन्त्यौ स्तः। बालिकाः काव्यम पठन्त्यः सन्ति। বোঝা যাচ্ছে পরিবর্তন, চেঞ্জ গুলো বোঝা যাচ্ছে তো? সবার চেঞ্জ গুলো বুঝতে পারছে কোথায় কোথায় কেন চেঞ্জ হচ্ছে? আকাশবাবু বোঝা যাচ্ছে? আকাশবাবু বোঝা হ্যাঁ যাচ্ছে? স্যার, বোঝা যাচ্ছে। আচ্ছা, নরেন্দ্রনাথ বাবু বোঝা যাচ্ছে? হ্যাঁ স্যার। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, পরেরটা দেখুন, গোপী বনম গচ্ছন্তি अस्ति। গোপী যদি করে দিই গোপ্যৌ বনম গচ্ছন্ত্যৌ স্তঃ, বহুবচন করলে কি হবে? গোপ্যঃ বনম গচ্ছন্ত্যঃ সন্তি। ছাত্রা মোদকম খাদন্তি अस्ति। ছাত্রা এটা কি, আমরা যে ছাত্রের, আমরা বাংলাতে বলি ছাত্র ছাত্রী, সংস্কৃতে কিন্তু ছাত্র ছাত্রী হয় না, ছাত্রাহ ছাত্রা হয়। ছাত্রী হতে পারে, ছাত্রের স্ত্রী অর্থে ছাত্রী হয়। বুঝা গেছে পার্থক্যটা? বাংলাতে যে আমরা ছাত্রী বলি, সেই ছাত্রী অর্থে কিন্তু সংস্কৃতে ছাত্রী হয় না, সেই অর্থে সংস্কৃত হয় ছাত্রা, আকারান্ত হয়ে যায়। আর ছাত্রী বলে দিলে ছাত্রস্য পত্নী, ছাত্রস্য স্ত্রী, ছাত্রের পত্নী, ছাত্রের স্ত্রী, এই অর্থে হয়ে যায় ছাত্রী। ঠিক আছে, তাই যখন আপনারা প্রয়োগ করবেন এটা মাথায় রাখবেন, ছাত্রী অর্থে কিন্তু ছাত্রা এই শব্দটা প্রয়োগ করতে হবে। ঠিক আছে, ছাত্রা মোদকম খাদন্তি अस्ति। দ্বিবচনে ছাত্রে মোদকম খাদন্ত্যৌ স্তঃ। বহুবচনে ছাত্রাহ মোদকম খাদন্ত্যঃ সন্তি। এবারে দেখুন অতি নেই, তাহলে কি হবে? অতি না থাকলে কি হবে না? হস্যইকার দন্তেন্য থাকবে না। সীতা ধনম দদাতি, অতি নেই, আতি আছে, তাহলে সীতা ধনম দদতি अस्ति। দন্তেন্য নেই, দদন্তি নেই কিন্তু। সীতা ধনম দদতি अस्ति। সীতে ধনম দদত্যৌ স্তঃ। সীতাহ ধনম দদত্যঃ সন্তি। এইভাবে হচ্ছে। তাহলে পঠতি থেকে হচ্ছে পঠন্তি, গচ্ছতি থেকে হচ্ছে গচ্ছন্তি, ভবতি থেকে ভবন্তি, খাদতি থেকে খাদন্তি। ঠিক আছে, কিন্তু দেখুন করতি, করতি থেকে কিন্তু কুর্বন্তি হবে না, কি হবে? করতি থেকে কি হবে? কুর্বতি। সীতা কার্যম করতি, কি হবে? সীতা কার্যম কুর্বতি अस्ति। সীতে কার্যম কুর্বত্যৌ স্তঃ। সীতাহ কার্যম কুর্বত্যঃ সন্তি। এটা বোঝা গেছে? এই কুর্বতিটা বোঝা গেছে তো? কেন কুর্বতি হলো, কুর্বন্তি কেন হলো না? বোঝা গেছে? স্যার কুর্বতী কেন হলো সেটা একবার বলুন। কারণ করতি এখানে যে প্রথম আর এক বচনের, যে প্রথম পুরুষের এক বচনের যে করতি, এখানে কি শেষে অতি আছে না অতি নেই? অতি কি অতি আছে? নেই স্যার। নেই। অতি না থাকলে কি হবে? দন্তেন্য বাদ দিতে হবে, তাই না? আচ্ছা। তাহলে কুর্বন্তি থেকে দন্তেন্য বাদ দিয়ে দিলে কুর্বতী থাকে।
দীর্ঘই করলে হ্যাঁ পূর্বতী হয়ে গেল, তাই না? তা সীতা কার্যম কুর্বতী अस्ति, सीते कार्यम कुर्वत्यौ स्तः, सीताः कार्यम कुर्वत्यः सन्ति। अस्ति, अस्ति আমরা বারবার বলছি अस्ति स्तः सन्ति, अस्ति स्तः सन्ति বলছি। अस्ति এখানে কি অতি আছে? আস- अस्ति এখানে কি শেষে অতি আছে? তি স্ত্রী আছে না, স্যার, শুধু তি আছে স্যার। স্ত্রী আছে। অতি তো নেই, তাহলে এখানে তাহলে তাহলে কি দন্তেন্য থাকবে না থাকবে না? অতি নেই, থাকবে দন্তেন্য না তো। থাকবে না। তাহলে দেখুন অস্থি থেকে অস্থির বহুবচনে কি হয়? সন্তি। অস্থি স্তহ সন্তি, শান্তি। দন্তেন্য বাদ দিলে কি পড়ে থাকে? দন্তেন্য বাদ দিলে কি পড়ে থাকে? সতি। সতী। দীর্ঘ করলে কি হয়? সতি। রামস্য পুস্তক কি পুস্তিকা अस्ति, রামস্য পুস্তকা সতি अस्ति। সেরকম কোনো মানে একই রকমই আসে, আলাদা কিছু নেই, ওই আর কি প্রয়োগ করা যাবে, প্রয়োগে কোনো ভুল নেই। রামস্য পুস্তিকা সতি अस्ति, রামস্য পুস্তিকা সন্তি अस्ति কিন্তু হবে না, ঠিক আছে? রামস্য পুস্তিকে সত্যৌ স্তः, রামস্য পুস্তিকাः সত্যः সন্তি, এরকম। সতি সত্যৌ সত্যः। জানাতি, জানা অর্থে, জানাতি নো, এই জানাতি এইখানে কি অতি আছে না অতি নেই? জানাতি নেই। নেই, দন্তেন্য হবে না হবে না? দন্তেন্য হবে না। হবে না, বাদ দিতাম। তাহলে মালা জনকম জানতি अस्ति, জানন্তি হচ্ছে না। মালা জনকম জানতি अस्ति, মালে জনকম জানত্যৌ স্তः, মালাহ জনকম জানত্যः সন্তি। তদাতি তো আপনারা অলরেডি অনেকবার দেখলাম, হ্যাঁ? বলুন, অস্থিটা একবার বলুন, অস্থিটা। অস্থিরা দেখুন, অস্থি এখানে অস্থি শেষে কিন্তু অতি নেই, অস্থি শেষে অতি নেই, তাহলে দন্তেন্য বাদ যাবে। অস্থির বহুবচনে কি হয়? সন্তি। দন্তেন্য বাদ দিলে কি থাকে? সতি। দীর্ঘ করে দিলে সতি। এটা হচ্ছে শব্দ, এটা নদী শব্দের মতো চলবে, ঠিক আছে? সতি সত্যৌ, নদী নদ্যৌ নদ্যঃ, সতি সত্যৌ সত্যঃ, এরকম রূপ হবে। বুঝা গেছে? স্যার বলছি স্যার এই যে এখানে প্রয়োগের শেষে PDF সন্ধি আছে, আবার তারপরে আবার অস্থি, দুবার অস্থি। আচ্ছা হ্যাঁ, কোথায় 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 কোথায়? রামস্য পুস্তিকা অস্তি, রামস্য পুস্তিকা সতী অস্তি। এখানে সত্যি করেছি, অস্থি ছিল, অস্থি আচ্ছা। এখানে অস্থি আছে, অস্থির সত্যি প্রত্যয় কি রূপ হবে? সতী হবে। সতী হবে না, তারপরে সতীর পরে আবার অস্থি হবে। অস্থি হবে, হ্যাঁ, আবার অস্থি করতে হবে না তো, সত্যি একটা তো করতে হবে। আমরা বলছি রামহ মন্ত্রম পঠান অস্থি, তাহলে সত্যি প্রত্যন্ত শব্দের একটা অস্থি লাগাচ্ছি, এখানে তাহলে অস্থি লাগাতে হবে। রামস্য পুস্তিকা সতী অস্থি, অর্থের কোনো আচ্ছা, পার্থক্য নেই, ঠিক আছে? মানেটা মানে কি ওই হচ্ছে? রামের বই আছে এইটুকুই অর্থ, ঠিক আছে, কিন্তু সত্যি প্রত্যয় করা যাবে, এই ব্যাপার। মানেতে সেরকম কোনো বিশাল পরিবর্তন হচ্ছে? বাক্যটা তো অনেক বড়, আর মানে শুধু এইটুকু। হ্যাঁ হ্যাঁ, মানে রামস্য পুস্তিকা আসতে এই বাক্যটাই ঠিকঠাক। মানে এখানেও সত্যি প্রত্যয় করা যেতে পারে, সেটা জাস্ট দেখালাম। এরকম বাক্য সাধারণত কেউ প্রয়োগ করে না, করার দরকারও নেই, ঠিক আছে? রামস্য সেটা তো পুস্তিকা আসতে বললে না, ঘুরিয়ে নাক দেখানো। হ্যাঁ ওই আর কি, হ্যাঁ ওই ঘুরিয়ে নাক ধরার মতোই হচ্ছে এটা। জাস্ট ওইখানে যেহেতু অতিটা নেই, সেই জন্য এই প্রয়োগটা দেখালাম, এইটুকুই, ঠিক আছে? স্যার এইগুলো এই যেটা হচ্ছে- দেখাচ্ছেন, এটা পিডিএফটা দেবেন তো? হ্যাঁ হ্যাঁ, আমি দিয়ে দেবো। আচ্ছা, ঠিক আছে। তাহলে এটা হলো দদাতি দদাতি দদাতি, অস্তি স্তহ সন্তি, এগুলো তো আপনারা জানেন। এইভাবে রামহ অন্নম খাদন, দেখুন এবারে দেখুন, রামহ অন্নম খাদন বাক্যম কথয়তি, রামহ দূরবাণীয়া বার্তালাপং কুর্বন বিপণীম গচ্ছতি। আচ্ছা, আমরা এই জায়গাগুলো পরের দিন দেখবো, ঠিক আছে? আজকে আর ছেড়ে দিচ্ছি, বাকি আমরা পরের দিন সত্যি প্রত্যয়টা একবার ডিভিশন দিয়ে সানজ প্রত্যয়টা ঢুকবো, ঠিক আছে? সানজ প্রত্যয়ের পিডিএফটা আমার এর মধ্যেই আছে, এর মধ্যেই সানজ প্রত্যয়ের নিয়মগুলো লেখা আছে। আমি তাও পুরোটা শেয়ার করে দিচ্ছি, পরের দিন আর শেয়ার করার দরকার নেই, ঠিক আছে? শেষে যে আমরা অস্থি স্তহ সন্ধি এগুলো দিচ্ছি, এগুলো কি দিতেই হবে স্যার? না দিলেও তো স্যার ওইটার না, রোজও না আছে। দিলেও হয়, না দিলেও হয়, না দিলেও হয়। ধরুন অনেকে ধরুন এই যে বড় বড় যারা বড় বড় বাক্য লিখতে গেলে এগুলো কেউ দেয় না, এগুলো দেওয়ার দরকার হয় না।
ঠিক আছে, না দিলেও হয়, না দিলে কেউ আপনাকে কেটে দেবে, ভুল বলবে, এরকম কারোর ক্ষমতা হয়, ঠিক আছে, এটা কোনো অসুবিধা আচ্ছা নেই। ওই জাস্ট একটা বাক্য পূরণের জন্য আমরা দিয়ে বলছি থাকি যে সাধারণত বাক্য। হ্যাঁ হ্যাঁ বলুন। বলছি স্যার তালব্য স ওই পুরানো বানানগুলোতে মাত্রা আছে, আর আমরা যেটা শিখেছি সেটা ওই দাঁড়ি একটা আছে পাশে, যে ওর মাথায় মাত্রা আছে, দুটোই কি ঠিক? তালব্য স। তালব্য স সত্রী বানানটা দেখলাম আমি, সত্রী সানজ দেখলাম পুরোটা হ্যাঁ জুড়ে হ্যাঁ মাত্রা আছে, আর লেখার ওটা ধরনটা একটু অন্যরকম। আমরা যেমন শূন্য পাকিয়ে লিখি, প্রথমটা দুইয়ে দুই লিখে তার পাশে একটা দাঁড়িয়ে দিই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এগুলো তো বিভিন্ন ফন্ট, তো ওই ফন্টে এরকম বিভিন্ন ফন্টে বিভিন্ন রকম স্টাইল, ঠিক ও আছে। আচ্ছা 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 তো হয়তো হাতের লেখা তো ফন্টে, কম্পিউটার ফন্টে, তার দিয়ে বোধহয় একটা ফন্টের স্টাইল রয়েছে, ঠিক আছে, ওটা কোনো অসুবিধা নেই। আচ্ছা, এটা আমি স্টাডিমেটটা দিয়ে দিলাম। এবারে হোমওয়ার্কটা দিচ্ছি, ঠিক আছে। হোমওয়ার্কটা কিন্তু ওই 36 নিয়ে আমি হচ্ছে হোমওয়ার্ক দিচ্ছি না, এটা এখন আরো পরের দিন 36 পুরোটা কমপ্লিট করার পরে আমি 36 হোমওয়ার্ক দেবো, ঠিক আছে। আমি আজকে ওই আপনার আগের দিন একটু অক্তবত কৃত্য নিয়ে আবার হোমওয়ার্কটা দিচ্ছি। আচ্ছা, আগের দিন আমি শব্দরূপ মুখস্থ করে আসতে বলেছিলাম। কি কি শব্দ বলেছিলাম? নদী, জগৎ, নদী, ভগবত আর জগৎ। ফল, ফল, কবি, নদী আর লতা মনে হয় স্যার। আচ্ছা, রাম। স্যার একটা হ্যাঁ রাম রাম। স্যার নদী, জগৎ আর ভবৎ শব্দ ছিল। ভগবত, নদী জগৎ, ভগবত। ভগবত, নদী জগৎ, ভগবত, ভগবত একই জিনিস, একই রকম। ও নদী জগৎ আচ্ছা আর আচ্ছা, এটা ভগবত। তাহলে আগের আগের সপ্তাহে স্যার, আমি যেটা বলছি হ্যাঁ আগের সপ্তাহে। হ্যাঁ, ওটা তো হয়ে গেছে, মানে রাম, মিত্র, দুর্গা, আহ, মানে রাম, মিত্র, লতা, মুনি, যুবতী, রাম ভগিনী, কবি ফল, রাম কবি ফল। এগুলো হয়ে গেছে। হ্যাঁ আপনি বলুন। আচ্ছা রাম শব্দ মুখস্থ হয়ে গেছে আপনাদের সবার, ফল শব্দ হয়ে গেছে, লতা শব্দ হয়ে গেছে, মুনি শব্দ বা কবি শব্দ যাই বলেন সেটাও হয়ে গেছে, তাই তো? মুনি শব্দ হয়েছে তো নাকি? অর্পিতা ম্যাডাম, মুনি শব্দ দিয়েছিলাম। আমি এতগুলো বললাম। হ্যাঁ স্যার, এর আগের সপ্তাহে কবি ছিল, ওই একই তো হবে। একই ছিল। যুবতী, যুবতী দিয়েছিলাম, যুবতী, না যুবতী যুবতী বা না, যুবতী দিইনি, ভগিনী দিয়েছিলাম, মানে নদী শব্দ দিয়েছিলাম। আচ্ছা, নদী তাহলে শব্দ। নদী, ভগবত, জগৎ আপনারা করেছেন। পরের দিন যুবতী শব্দটা করে আনবেন, ঠিক আছে। যুবতী, যুবতী শব্দ মানে হর্ষইকারান্ত স্ত্রীলিঙ্গ শব্দ। মতি শব্দ জানেন? মতি শব্দ সবাই জানেন? মতি, মত হয় হর্ষই, মতি। যদি মতি শব্দ জানেন তাহলে যুবতী শব্দটা ওর মতোই হয়, মানে যুবতী শব্দ আলাদা করে পড়বেন, অসুবিধা নেই, একই রকম। তাহলে হর্ষইকারান্ত স্ত্রীলিঙ্গ যুবতী শব্দ, ঠিক আছে। এইটা আপনারা সবাই করে আনবেন, যুবতী শব্দ। আর ভগিনী শব্দ, জগৎ, ভগবত, এগুলো তো ছিলই, এগুলো তো আগে থেকেই দেওয়া ছিল। আচ্ছা, আমরা এই সংস্কৃত যন্ত্রের অভ্যাসটা কতটা অবধি করেছিলাম মনে আছে? ক্লাসে করছিলাম অভ্যাসটা, সেটা কোন আচ্ছা। শব্দ অবধি হয়েছিল? রাম তো হয়ে নিপো। গেছে। লাস্ট ওই মন্ত্রহ লেখনীয় রামে নয় কীর্ত পর্যন্ত হয়েছিল। রাম শব্দও শেষ হয়নি পুরোটা? আচ্ছা আচ্ছা, রাম শব্দ না কি স্যার, 36 পড়ানো হয়নি বলে আমি প্রথমে করাইনি, তাই তো? হ্যাঁ হ্যাঁ করাইনি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ঠিক 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 প্রথমে আছে এমনি ওটা। 7টা বিভক্তি, তারপরে কর্মবাচ্য হয়েছিল, তপত্যয় আর হচ্ছে কীর্ত। কৃত্য হয়েছে, অতটা পড়ানো হয়েছিল, ততটাও শেষে করাইনি। আর 36টা এখনো হয়নি, পরের দিন ওটা হয়ে যাক, তারপরে এটা অভ্যাস হবে, ঠিক আছে। আপনারা কিন্তু পরের দিন স্যার তাহলে হোমওয়ার্কটা একবার বলুন স্যার, আমি একবার গুলিয়ে ফেলেছি কোনটা কোনটা? স্যার। বলছি হোমওয়ার্কটা একবার বলবেন, আমি অতগুলো হ্যাঁ, শব্দ হোমওয়ার্ক হচ্ছে, মধ্যে গুলিয়ে ফেলেছি। প্রথম হচ্ছে হোমওয়ার্ক হচ্ছে, প্রথম হোমওয়ার্ক হচ্ছে আমি যেটা আজকে তক্তবত কৃত্য নিয়ে একটা নতুন আবার একটা দেবো, 10-12টা বাক্য আছে, সেটাই সবাই তক্তবত কৃত্য 3টে প্রত্যয়ের প্রয়োগ করে 3টে বাক্য যেমন আজকে হলো সেরকম লিখে আনবেন, সেটা একটা হোমওয়ার্ক।
দ্বিতীয় হোমওয়ার্ক হচ্ছে যুবতী শব্দ, যুবতী ইকারান্ত স্ত্রীলিঙ্গ যুবতী শব্দ, সেটা মুখস্থ করে আসতে হবে। এবার আগের দিন আমি ভগিনী শব্দ, ভগিনী মানে নদী শব্দ, জগৎ শব্দ আর ভগবত শব্দ, এই তিনটে শব্দ আগের দিন দিয়েছিলাম, ঠিক আছে? এবারে নদী, জগৎ, ভগবত যাদের করা হয়নি তারা করে আনবেন, আর যাদের করা হয়ে গেছে তারা শুধুমাত্র যুবতী শব্দ, আর যাদের করা হয়নি তারা ওই তিনটে শব্দ প্লাস যুবতী শব্দ এগুলো করে আসতে হবে, ঠিক আছে? নদী, জগৎ আর কি বললেন স্যার? একটা নদী, জগৎ, ভবত অথবা ভগবত, ভগৎ যেটা মানে? ভাববেন। ভবত, ভবান, ভবন্ত, ভবন্ত অথবা ভগবান, ভগবন্ত, ভগবন্ত, এই যে রূপ, যেটা এই রূপে যেটার মতো আপনার তবত প্রত্যন্ত শব্দগুলো চলে সেই শব্দ, ঠিক আছে? সেটা করে আনবেন, ঠিক আছে? এই হচ্ছে ব্যাপার, এই দুটো হোমওয়ার্ক থাকবে, ঠিক আছে? আজকে 9টা বেজে গেছে, আজকের ক্লাসটা এখানে শেষ করছি। পরের দিন 36টা আমরা আবার রিভিশন দেবো আর একবার। সকলে স্টাডি মেটেরিয়ালটা দেখবেন যেটা আজকে পড়ানো হলো। বিষয়টা একটু কঠিন আছে, যারা নতুন একদম একটু কঠিন লাগবে একবারে। বিষয়টা দেখবেন, ক্লাসটা পারলে আরো দুবার শুনবেন, যেটা যে আসলে শুনবেন বারবার। পরের দিন আমরা 36টা আবার রিভিশন দিয়ে তারপরে সানসটা দেখবো, দিয়ে 36 সানস পুরোটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমরা যন্ত্রের পুরো অভ্যাসটা শুরু করতে পারি, ঠিক আছে? তাহলে আজকের ক্লাসটা এখানে শেষ করছি। সকলকে শুভরাত্রি। শুভরাত্রি স্যার। শিবরাত্রি। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।